আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে মোহাম্মদ নাসির উদ্দিন নামে ৬৫ বছরের এক বৃদ্ধ নিহত হয়েছে। প্রায় ২ ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে দুই পক্ষের অন্তত ৫০ জন আহতের খবর পাওয়া গেছে। শনিবার সকালে সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের বিরামপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত নাসির ওই গ্রামের মৃত মইজুদ্দিনের ছেলে। ২ ঘণ্টার বেশি সময় ধরে চলা এই সংঘর্ষে মাথায় হেলমেট, গায়ে লাইফ জ্যাকেট ও পায়ে ক্রিকেট প্যাড পরে অনেকেই সংঘর্ষে অংশ নেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। সংঘর্ষের পর ওই এলাকায় থমথমে পরিস্থিতি। দুই পক্ষে এখন উত্তেজনা বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয়রা। পুনরায় সংঘর্ষ এড়াতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরামপুর গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান হারুন মিয়ার সাথে একই গ্রামের ব্যবসায়ী সাচ্চু মিয়ার বিরোধ চলছিল। এরই জের ধরে শনিবার সকাল ৬টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ২ ঘণ্টা ধরে চলা সংঘর্ষে সাচ্চু মিয়ার সমর্থক নাসির উদ্দিন নিহত হন, আহত হন অন্তত ৫০ জন। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি আজহারুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তে ৪টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো অব্যবস্থাপনা ছিল কিনা সেটি খতিয়ে দেখতে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, চীন ও তুরস্কের বিশেষজ্ঞরা আসবেন। তারা তদন্ত করে কারণ ও দায় নির্ধারণে সহায়তা করবেন। এই অগ্নিকাণ্ডের ভিতরে যদি কোনো অব্যবস্থাপনা থাকে, এই জন্য আমরা 4টা দেশে তাদের স্পেশালিস্ট আমরা আনতে চাচ্ছি। তারা একটা ইনভেস্টিগেশন করে মানে কারণটা কি এবং কে দায়ী এটা তারা বের করতে পারে। শনিবার ২৫শে অক্টোবর বেলা ১:১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ ও ই গেট পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস যথাসাধ্য চেষ্টা করেছে। ফায়ার সার্ভিস ফেইল করেনি। তারা সময়মতো ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ করেছে। এয়ারপোর্ট অথরিটির 4টি ইউনিট 4 মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায়। দুর্ঘটনা এটা 5 মিনিটের ভিতরে তো যে আমাদের তাদের 4টা ইউনিট আছে, মানে আমাদের এই অথরিটি এই 4টা কিন্তু চলে আসছে 4 মিনিটের ভিতরে। ফায়ার ব্রিগেডের যে ইউনিটগুলি আছে, একটা হলো 15 নম্বর সেক্টরে, আপনারা জানেন যে দিয়াবাড়ি ই গেটের ওখানে, এইগুলো 20 মিনিটের ভিতরে চলে আসে। ফায়ার ব্রিগেডের ইউনিটগুলো 15 থেকে 20 মিনিটের মধ্যে আসে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে কারণ ওই জায়গায় খাদ্যপণ্য বেশি ছিল, কেমিক্যাল নয়। তিনি আরও বলেন, বিমানবন্দরে ইলেকট্রনিক গেট স্থাপন দ্রুত চালুর বিষয়ে আলোচনা চলছে। এছাড়া রেমিটেন্স যোদ্ধাদের পাসপোর্ট সংক্রান্ত ভোগান্তি কমাতে সরকার পদক্ষেপ নেবে বলেও আশ্বাস দেন তিনি। নারায়ণগঞ্জে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চলন্ত একটি সিএনজি চালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা এবং চালককে ছুরিকাঘাতের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে ফেসবুক জুড়ে। এ ঘটনায় ব্যাপকভাবে আলোচনা চলছে। তবে ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে সে বিষয়ে পুলিশ এখনো পর্যন্ত নিশ্চিত করে কিছু জানাতে পারেনি। জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত 2:30টার দিকে কক্সবাজারগামী একটি গাড়ির যাত্রী নাজির উদ্দিন শাহ নিজের ফেসবুক আইডিতে ভিডিওটি পোস্ট করেন। ক্যাপশনে উল্লেখ করেছেন, ঘটনাটি ঘটেছে রাত 12টা 20 মিনিটে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বন্দর উপজেলার মদনপুর এলাকায়। ভিডিওটি পোস্ট করার পর থেকে সেটি ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, চলন্ত একটি সিএনজি চালিত অটোরিকশার পেছনে এক যুবক ঝুলছেন। এ সময় সিএনজির ডান পাশের দরজা খুলে ভেতরে থাকা একজন তাকে ধারালো ছুরি দিয়ে আঘাতের চেষ্টা করছেন। কিছুক্ষণ পর বাম পাশের দরজা খুলে আরেকজন একইভাবে তাকে ছুরিকাঘাতের চেষ্টা করে। এ সময় সিএনজির পেছনে ঝুলে থাকা যুবক দিক পরিবর্তন করে নিজেকে রক্ষার চেষ্টা করছেন। ঘটনাটি ছিনতাই নাকি অন্য কিছু, এ নিয়ে মানুষের মনে তৈরি হয়েছে কৌতূহল। ধারণা করা হচ্ছে, অটোরিকশার পেছনে ঝুলে থাকা ওই যুবক সেটির চালক। এ বিষয়ে নারায়ণগঞ্জের কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ মোর্শেদ বলেন, ভিডিওটি আমরা দেখেছি, তবে ঘটনাস্থল শনাক্ত করতে ও সংশ্লিষ্টদের খুঁজে বের করতে তদন্ত চলছে। যে জাতিকে অ্যাগ্রাসন করার জন্য, ইংরেজি শব্দগুলো সোজা, যে জাতির উপরে হেজিমনি ক্রিয়েট করার জন্য, মানে আধিপত্য বিস্তার করার জন্য প্রথমে তাকে নীতি নৈতিকতায়, শিক্ষায়, সংস্কৃতিতে আঘাত করতে হয়। সেটা আমরা আঘাতপ্রাপ্ত হয়েছি অতীতে। বিগত 15 বছরে
আপনারা কয়েকটি সংগঠনের কথা বললেন, আমি উচ্চারণ করব না। তার মধ্য দিয়ে আমাদেরকে প্রাথমিক এবং হাই স্কুল লেভেলে বিভিন্নভাবে শিক্ষার্থীদের মধ্যে দূষণ ছড়ানো হয়েছে অপসংস্কৃতির, এবং বিভিন্নভাবে এটা ধর্মীয় আধিপত্য, সাংস্কৃতিক আধিপত্য বিস্তারের চেষ্টা করা হয়েছে, যাতে জাতিকে গোড়া থেকেই ধ্বংস করে দেয়া যায়। তার বিপরীতে আমাদেরকে নৈতিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা, সামাজিক মূল্যবোধ এগুলো প্রতিষ্ঠা করতে হবে প্রাইমারি লেভেল থেকে সর্বপর্যায়ে। তাহলেই পরে আমরা জাতিগতভাবে শক্ত ভিত্তির উপরে, মূল্যবোধের ভিত্তির উপরে, ধর্মীয় মূল্যবোধের ভিত্তির উপরে, সামাজিক মূল্যবোধের ভিত্তির উপরে, পারিবারিক মূল্যবোধের ভিত্তির উপরে আমরা দাঁড়িয়ে থাকতে পারবো। নীতি নৈতিকতাহীন অপসংস্কৃতিতে নিমজ্জিত কোনো জাতি ধ্বংস হতে বেশি সময় লাগে না। বলা হয়ে থাকে কোনো জাতিকে যদি ধ্বংস করতে হয়, অ্যাটম বোমার চাইতে বেশি কার্যকর হলো যে সেই দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হবে। সেই জায়গায় আমরা প্রায় বোধহয় আক্রমণের শিকার হয়েছিলাম। এখন আমাদেরকে উদ্ধার হতে হবে। এই যে আমার ছোট ভাই বলে গেছে যে জিপিএ 5+, এই আরো কি বলে, গোল্ডেন 5, এগুলো দিয়ে বলা হয় যে এক লাইন হয়তো সে বলতে পারে না, তুমি জিপিএ 5 পেয়েছো, এটার ইংরেজি বলতে পারে না, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে না। এইভাবে শতকরা হারে, গড়পড়তা হারে পাশ দেখিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থাতে একটা ধস নামিয়ে দিয়েছে। এখান থেকে আমাদের মুক্তি পেতে হবে। আমাদের জাতিকে যদি আমরা পুনর্গঠন করতে চাই, আমি পুনর্গঠনটা এই জন্যই বললাম যে একটা ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে নতুন প্রত্যাশা, নতুন অঙ্গীকার অনুসারে এবং শহীদের অঙ্গীকার অনুসারে আমাদেরকে সেই আঙ্গিকে এই জাতি পুনর্গঠন করতে হবে। এখানে আপনারা প্রশ্ন তুলতে পারেন, জাতি কি আমরা নেই? জাতি আমরা অবশ্যই আছি, কিন্তু জাতি যায় সংস্কারের মধ্য দিয়ে, নতুন চাহিদার মধ্য দিয়ে, নতুন প্রত্যাশার মধ্য দিয়ে। সেই প্রত্যাশা অনুযায়ী আমাদের এখন আমরা রক্তস্নাত বাংলাদেশে যে প্রত্যাশা সৃষ্টি হয়েছে শহীদের অঙ্গীকার নিয়ে, আমাদেরকে সেই নতুনভাবে জাতি পুনর্গঠন এবং নতুন বাংলাদেশ আমাদেরকে সৃজন করতে হবে। যেই বাংলাদেশে আমাদের প্রধানতম উদ্দেশ্য হবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। তাহলেই পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত সংস্কারকৃত রাষ্ট্রীয় গণতান্ত্রিক শক্তি ফিরে পাব এবং আমরা শক্তিশালী ন্যায় বিচার ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র এবং সমাজ এবং সরকার ব্যবস্থা বিনির্মাণের জন্য সংকল্পবদ্ধ ইনশাআল্লাহ। যদি আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি, তাহলে পতিত ফেসিবাদের কোনোদিন পুনর্জাগরণ হবে না। যদি আমরা ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে সমুন্নত রাখি, ইনশাআল্লাহ বাংলাদেশে ফেসিবাদের কোনোদিন উৎপত্তি এবং উৎপাত দুটোটাই হবে না। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, এই জাতিকে আমরা আমাদের কাঙ্ক্ষিত উন্নতির দিকে, সমৃদ্ধির দিকে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। সেই জাতি হবে ধর্মীয় মূল্যভিত্তির উপরে দাঁড়িয়ে, শক্ত ভিত্তির উপরে দাঁড়িয়ে, সামাজিক মূল্যবোধের উপরে দাঁড়িয়ে এবং গণতান্ত্রিক সংস্কৃতির উপর দাঁড়িয়ে একটি শক্তিশালী রাষ্ট্র। আমরা সেই দিনের অপেক্ষায় আছি ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য আর লম্বা করতে চাই না, শুধু আপনাদের কাছে অনুরোধ রাখবো যেন আমাদের সকল গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে ঐক্য থাকে, সেই প্রার্থনা আমরা করি। মোবাইলে মালয়েশিয়ার এক ছেলের সাথে সম্পর্ক হয়, তাই বিয়ের জন্য আমরা সেখানে যাচ্ছিলাম, এমন কথা জানান টেকনাফের পাহাড়ি এলাকা থেকে উদ্ধার হওয়া রোহিঙ্গা তরুণী। বৃহস্পতিবার থেকে শুক্রবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে কক্সবাজারের টেকনাফ উপকূলের পাহাড়ি এলাকা থেকে রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুসহ ৪৪ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এর মধ্যে ২২ জন নারী অবিবাহিত। ওইসব নারী জানান তাঁরা বিয়ের উদ্দেশ্যে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। গোয়েন্দা সূত্রে জানা যায়, সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ
বিপুল সংখ্যক ব্যক্তিকে টেকনাফের বাহারছড়ার পেনিসভাঙ্গা পাহাড়ি এলাকায় বন্দী করে রাখা হয়েছে। সংবাদ সম্মেলনে টেকনাফ কোস্ট গার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সালাউদ্দিন রশিদ তানভীর এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে বিপুল সংখ্যক নারী ও শিশুকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের পিনিসভাঙ্গা পাহাড়ি এলাকায় জড়ো করে রাখা হয়েছে। গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত অভিযান চালিয়ে ৪৪ জনকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ২৭ জন নারী, ১২টি শিশু, ২ জন রোহিঙ্গা পুরুষ ও ৩ জন স্থানীয় বাংলাদেশি নাগরিক ছিলেন। এর মধ্যে ২২ জন নারী অবিবাহিত। জানতে চাইলে আসমিদা নামের এক রোহিঙ্গা তরুণী বলেন, আমার শুধু মা আছে, বাবা নেই। মালয়েশিয়ায় আমাদের আত্মীয় স্বজন আছে। তাদের মাধ্যমে মোবাইলে এক ছেলের সাথে সম্পর্ক হয়, তাই বিয়ের জন্য আমরা সেখানে যাচ্ছিলাম। কোস্টগার্ড সূত্র জানায়, সংঘবদ্ধ মানব পাচার চক্র বিদেশে উচ্চ বেতনের চাকরি, উন্নত জীবনের প্রলোভন ও বিনা খরচে বিদেশ পাঠানোর আশ্বাস দিয়ে বাংলাদেশীয় রোহিঙ্গা নাগরিকদের পাহাড়ে এনে জিম্মি করে রাখে। পরে তাদের নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায়ের চেষ্টা করে এবং সুযোগ বুঝে নৌপথে মালয়েশিয়া পাঠানোর পরিকল্পনা ছিল পাচারকারীদের। অভিযান টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। পাচারকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে কোস্টগার্ডের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। বাংলাদেশের ভিতরে যারা দেশ পরিচালনা করেছে, এদের পরিচালনায় হাজার হাজার মায়ের পর সন্তান হারা হওয়া, এদেশে তাকে বিদেশে পাচার হওয়া, লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা কেসের মাধ্যমে তাদের সংসারকে বিলীন করা, আজকে মানুষ স্বাধীনভাবে মাথা উঁচু করে দাঁড়াবার মতো এই পরিবেশ না থাকা, এটা কিন্তু দায় দায়িত্ব যাদের দেশ পরিচালনা করেছে এদের মাথায় কিন্তু বলতে হবে। এখন আমাদের সালাউদ্দিন ভাই যে কথা বলছেন যে আপনাদের পক্ষেই তো কথা বললাম করব, আমরা যেটা লক্ষ্য করেছি যেটা করবেন, আসলে আমাদের প্রত্যাশা হলো এখনই করার পরিবেশ তৈরি করা। কর্ম শব্দটা আমাদের ভালো লাগে। আমরা বিগত দিনে বহুত দেখেছি এই দেশের ভিতরে আদারের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায়। বাংলাদেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী। রাস্তার বড় বড় যেখানে মাদ্রাসা, মসজিদ, যেখানে মুসলমান সন্তানদের আল্লাহ শব্দের ধরিতে বাংলাদেশে আজকে সূর্য ওঠে, সূর্য ডুবে, সেই দেশের মধ্যে আজকে নাচ গানের শিক্ষক শিক্ষাকে নিয়োগ দেবে, এই বাংলাদেশের ভিতরে হলো যে এখন ওই সিদ্ধান্ত বাতিল করতে হবে এবং ধর্মীয় শিক্ষা, প্রাথমিক শিক্ষা অঙ্গনে সেটা বাধ্যতামূলক, এটা ব্যবস্থা করতে হবে। বিশেষ করে আমাদের কওমি মাদ্রাসাগুলো তাদেরকে অবহেলা করা হয়। তারা তো বাংলাদেশের বড় একটা অংশ, এই বাংলাদেশের মানুষ, কিন্তু তাদেরকে দেখা যায় যে এত ধর্মীয়ভাবে তারা স্বচ্ছ এবং সুন্দর হওয়ার পরেও তাদের কোথাও সরকারিভাবে মূল্যায়ন হয় না। যে কওমি মাদ্রাসার শিক্ষা, সেখানে যারা নাকি শিক্ষক রয়েছে ধর্মীয়, তাদেরকেও সেখানে গুরুত্ব সহকারে মূল্যায়ন করা, তাদেরকে নিয়োগের ব্যবস্থা করা। আর হ্যাঁ বলছি, গানের প্রজ্ঞাপন সহ এটা বাতিল ঘোষণা করতে হবে, আর সাথে সাথে ধর্মীয় শিক্ষক নিয়োগের ব্যবস্থা করতে হবে। আর আমার ভাই সালাউদ্দিন সাহেব যে কথা বলেছেন, যে কথা বলেছেন যে আমরা যেন ঐক্য থাকতে পারি, ঐক্য থাকার ব্যাপারে আলহামদুলিল্লাহ আমি আমাকে বলবো, সকলকে বলবো যে আমরা যেখানে দেখছি ঐক্যমত্য কমিশন সহ এই দেশকে সুন্দর করার ব্যাপারে আলোচনা হয়েছে, সেখানে যে সিদ্ধান্তগুলো হয়েছে, নোট অফ ডিসেন্ট অনেক জায়গায় রয়েছে, তবে সেটা করে না। এখনই বাস্তবায়নের প্রক্রিয়া যদি করতে পারে, ঐক্যের একটা মানচিত্র তৈরি হবে, বক্তব্যের সাথে কাজও বের হবে। যে শিক্ষা ব্যবস্থা আমার কালচারের সাথে ইনঅ্যাপ্রোপ্রিয়েট, আমার কালচারকে যদি ধারণ না করতে পারে, আমার সংস্কৃতিকে যদি ধারণ না করতে পারে, আমরা সেই শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে আমরা ইন্ট্রোডিউস করতে পারবো না। তো সুতরাং কালচারালি অ্যাপ্রোপ্রিয়েট শিক্ষা ব্যবস্থাকে আমাদের বাংলাদেশে ইন্ট্রোডিউস করার জন্য আমাদের পলিসিতে অবশ্যই রিফ্লেক্টেড হবে, নাম্বার 1। নাম্বার 2, আমাদের দেশে দেখেন আমাদেরকে অসাম্প্রদায়িক বানানোর চেষ্টা করা হয়েছে দীর্ঘ 15-20 বছর ধরে। আমরা অসাম্প্রদায়িক, বিষয়টি মোটেও এমন না। আমাদের অবশ্যই বাংলাদেশে সাম্প্রদায়িক বৈচিত্র্য রয়েছে এবং এই সাম্প্রদায়িক বৈচিত্র্যের মধ্যে আমাদের সম্প্রীতি স্থাপন করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। এবং আমরা অসাম্প্রদায়িক রাষ্ট্র না, বরং সাম্প্রদায়িক সম্প্রীতির ভিত্তিতেই আমাদের রাষ্ট্র পরিচালিত হবে এবং সেটির রিফ্লেকশন আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যেই থাকবে।
এবং আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে এমন কিছু থাকবে না যেটা আমাদের সংস্কৃতির সাথে যায় না, যেটা আমাদের ধর্মীয় মূল্যবোধের সাথে যায় না, যেটা বাংলাদেশের বাস্তবতার সাথে যায় না, যেটা আমাদের বাংলাদেশের কৃষ্টি এবং কালচারের সাথে যায় না, এবং যেটা সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে ইমব্যালেন্স ক্রিয়েট করে, এমন শিক্ষা ব্যবস্থা আমরা কখনোই আমাদের দেশে শিক্ষা ব্যবস্থার মধ্যে আমরা কখনোই প্রাসঙ্গিক রাখবো না। আমরা এক্সাম্পল, চলেন আমরা একসাথে একটা উদাহরণ তৈরি করি, সারা পৃথিবীর সামনে একটা উদাহরণ তৈরি করি। এবার পূজা আমরা উদাহরণ তৈরি করেছি, আমাদের হাতেই হচ্ছে যারা তথাকথিত আমরা তাদেরকে সংখ্যালঘু মনে করি না, তারা বাংলাদেশের আমাদের ইন্টিগ্রাল একটা পার্ট, অবিচ্ছিন্ন একটা অংশ, তারা আমাদের কাছেই সবচেয়ে বেশি নিরাপদ। ভারত বারবার তাদেরকে দেখানোর চেষ্টা করেছে, বিভিন্ন সময় হাসিনার সময় দেখানোর চেষ্টা করেছে হাসিনা ছাড়া নাকি মাইনরিটিরা বাংলাদেশে নিরাপদ নয়, কিন্তু আমরা উদাহরণ তৈরি করতে পেরেছি হাসিনা ছাড়াই আমাদের কাছে যারা সংখ্যালঘু রয়েছে তারাই সবচেয়ে বেশি নিরাপদ। এবং ভারত আমাদের কাছে এসে শিখতে পারে, আমাদের বাংলাদেশ হচ্ছে একটা টেক্সট বুক এক্সাম্পল তৈরি হয়েছে সংখ্যালঘুদের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করতে হয়। আমরা ভারতকে আমন্ত্রণ জানাবো, বাংলাদেশে এসে দেখে যান কিভাবে সংখ্যালঘুরা তাদের যেই মানবিক অধিকার, তাদের যে সাম্প্রদায়িক অধিকার নিয়ে মর্যাদার সাথে বাংলাদেশে বসবাস করতে পারে। এবং এই বিষয়গুলোই আমাদের শিক্ষা ব্যবস্থা, সামগ্রিক জীবন ব্যবস্থা, আমাদের সামাজিক ব্যবস্থার মধ্যে আমরা ইনক্লুড করব ইনশাল্লাহ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সাথে দেখা হবে আমাদের এই বাংলাদেশ তৈরি করার পথে। আমরা সবাই একসাথে আমরা এই বাংলাদেশটা গড়ে তুলব। ব্যান্ড তারকা নগর বাউলের মাহফুজ আনাম জেমস প্রকাশ করেছেন তার তৃতীয় বিয়ে এবং বাবা হওয়ার খবর। 61 বছর বয়সে পিতৃত্বের অভ্যুদয় ঘটে জেমসের জীবনে। জেমসের তৃতীয় স্ত্রীর নাম নামিয়া আমিন। তিনি বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক। নামিয়া জন জে কলেজ থেকে ক্রিমিনাল জাস্টিসে স্নাতক সম্পন্ন করেছেন। বুধবার জেমস সামাজিক মাধ্যমে স্ত্রী ও পুত্র সন্তানের খবর প্রকাশ করেন। তাদের পুত্রের নাম রাখা হয়েছে জিবরান আনাম। জানা গেছে 2023 সালের জুনে লস অ্যাঞ্জেলেসে একটি অনুষ্ঠানে তাদের পরিচয়, এবং পরিচয়ের 1 বছর পর 2024 সালের 12 জুন ঢাকায় পরিবারের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়। নিউ ইয়র্কের হান্টিংটন হাসপাতালে গত 8 জুন রাত 3:30টায় জন্মগ্রহণ করে জিবরান। 1 মাস যুক্তরাষ্ট্রে অবস্থানের পর সন্তান নিয়ে তারা দেশে ফেরেন। এর আগে জেমস 1991 সালে চলচ্চিত্র অভিনেত্রী রথিকে বিয়ে করেছিলেন। তাদের সংসারে 2 সন্তান জন্ম নেয়। 2003 সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। পরবর্তীতে জেমস বেনজির সাজ্জাদকে বিয়ে করেন, যার সঙ্গে তাদের একটি কন্যা সন্তান আছে। 2014 সালে জেমস ও বেনজিরের বিবাহ বিচ্ছেদ হয়। জেমসের এই তৃতীয় বিবাহ পিতৃত্ব খবর তার ভক্ত সাধারণ জনগণের মধ্যে ব্যাপক আলোচনার বিষয় হয়ে উঠেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে আমরা শ্রদ্ধা নিবেদন করলাম। দেখেন, বাংলাদেশের জনগণের 16 বছর ভোট দিতে পারেনি, তার মধ্যে তরুণ ভোটার রয়েছে প্রায় 4 কোটি প্লাস। এই 4 কোটি ভোটার বা তরুণ, মানে আমরা তরুণ, আমরা ভোট কি জিনিস আমরা বুঝতেই পারিনি। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আমি সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় ছাত্রদলের জয়েন্ট সেক্রেটারি। আসলে আজকে আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অন্যতম সংগঠক প্রতিষ্ঠাকালীন আসাদ মুরাদ তালুকদার এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদ ভাইকে নিয়ে আমরা আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে আমরা শ্রদ্ধা নিবেদন করলাম। এই শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে আমরা বাংলাদেশের আপা মার জনগণকে জানাতে চাই, আমরা দীর্ঘ 16 বছর ভোট দিতে পারিনি। আমাদের সামনে একটা জাতীয় নির্বাচন আসছে, আমরা সেই নির্বাচনে আজকের এই আয়োজনের মাধ্যমে বার্তা দিতে চাই, সে নির্বাচনে আমরা সকলেই, আমরা নিপীড়নের দল, যারা জুলুমে অত্যাচারিত হয়েছে সেই দল, এবং গণতন্ত্রের পক্ষে যারা সবসময় লড়াই সংগ্রাম করেছে সেই দল, স্বাধীনতা শক্তির পক্ষের দল, এবং যেই দলের প্রধান ছিলেন স্বাধীনতার ঘোষক, সেই দলের সেই মার্কা ধানের শীষ, সেই ধানের শীষ মার্কায় আমরা ভোট দিয়ে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জয়যুক্ত করব। আমরা যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জয়যুক্ত করাতে পারি এবং সাধারণ জনগণ যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভোট দেয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি সরকার গঠন করতে পারে, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছেন একটি জাতীয় সরকার গঠিত করে 31 দফার মাধ্যমে বাংলাদেশকে একটি সাম্য, মানবিক এবং মর্যাদা সম্পন্ন রাষ্ট্র হিসাবে বিনির্মাণ করবেন।
দেখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল 3 আসনে এমপি মনোনয়ন দেওয়ার মতো প্রার্থী রয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতিপূর্বে এককভাবে বারবার সরকার গঠন করেছে, কিন্তু এর এত কনফিডেন্স থাকার পরও, এত আত্মবিশ্বাস থাকার পরও এই ভঙ্গুর আওয়ামী ফ্যাসিস্ট যেই দলটি বাংলাদেশকে শেষ করে দিয়ে গেছে, সেই বাংলাদেশটিকে আবার পুনরুজ্জীবিত করার জন্য, আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য এবং সকলের সমান অধিকার প্রতিষ্ঠা করার জন্য একটি জাতীয় সরকারের ঘোষণা দিয়েছে। এই জাতীয় সরকারের মাধ্যমে বাংলাদেশকে আবার বিনির্মাণ করা হবে সকল দলকে সাথে নিয়ে। বিশেষ করে দীর্ঘ ফ্যাসিস্ট আমলে 16 বছর যে রাজনৈতিক দলগুলো আপনার জনগণের পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে থেকে লড়াই সংগ্রাম করেছে, অন্যায়ের বিপক্ষে, জুলুমের বিপক্ষে এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার পক্ষে, সেই দলগুলোকে নিয়ে একসাথে একটি জাতীয় সরকার গঠন করব। আপনারা ইতিমধ্যে দেখেছেন 31 দফা কিন্তু শুধু আমরা বলার জন্য বলছি না। আমাদের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান বলেছে, আমরা কোনো কথাই শুধু বলার জন্য বলবো না, আমরা কোনো প্রতিহিংসায় পরায়ণ হব না। আমরা বাংলাদেশের রাষ্ট্রকে বিনির্মাণ করার জন্য 31 দফা ঘোষণা করেছি। সেই 31 দফার আলোকে যদি জনগণ চায়, জনগণ আমাদেরকে ভোট দেয়, তাহলে আমরা ক্ষমতায় গিয়ে আমরা রাষ্ট্রকে বিনির্মাণ করব। দেখেন বাংলাদেশের জনগণের 16 বছর ভোট দিতে পারেনি, তার মধ্যে তরুণ ভোটার রয়েছে প্রায় 4 কোটি প্লাস। এই 4 কোটি ভোটার বা তরুণ, মানে আমরা তরুণ, আমরা ভোট কি জিনিস আমরা বুঝতেই পারিনি। আমরা এই প্রথম ভোট দেওয়ার সুযোগ পাবো। সুতরাং জেনজি বলেন আর তরুণকে বলেন, আমরা আমাদের ধানের শীষের পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আমরা তরুণদেরকে আহ্বান জানাতে চাই, যে দলটি দীর্ঘ 16 বছর আন্দোলন সংগ্রাম করেছে, যে দলটি বারবার বাংলাদেশ যখনই বিপন্ন হয়েছে, সংকটের সম্মুখীন হয়েছে, তখনই এই দল বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। আমরা সেই দলকে, সেই মার্কাকে, ধানের শীষকে ভোট দিব। এবং 31 দফার ভিতরে স্পেসিফিকভাবে তরুণদেরকে নিয়ে বলা হয়েছে, শিক্ষা ব্যবস্থার কথা বলা হয়েছে, তরুণ বেকারদের কথা বলা হয়েছে। 31 দফার মধ্যে বলা হয়েছে প্রথম 1 বছর তরুণদেরকে, যারা শিক্ষিত তরুণ, এদেরকে ভাতা দেওয়া হবে। এবং শুধু এটাও বলা হয়েছে, শুধু ভাতা নয়, তাদেরকে কর্মসংস্থান দেওয়ার জন্য 31 দফার মধ্যে স্পষ্ট করে বলা হয়েছে কিভাবে এই তরুণ সমাজকে রাষ্ট্রীয় সম্পদে রূপান্তরিত করা যায়, সেই কথা 31 দফা বলা হয়েছে। সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এবং ধানের শীষকে তরুণ প্রজন্মের সকল ভোট দেওয়ার জন্য আহ্বান রইল। এর জন্য আমাদের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক জনাব তারেক রহমান বলেছে, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য। আমাদের নেতা স্পষ্ট করে বলেছে, দলের নিজস্ব শৃঙ্খলার মধ্যে চলবে এবং সরকারের মতো চলবে। অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি সরকারে যেতে পারে, তাহলে সরকারের যে অবকাঠামো, সরকারের যে নিয়ম, সরকারের যে আইন, সরকারের যে বিচার, সেগুলো সরকারের নিয়ম মাফিক চলবে। এবং ইনশাল্লাহ আমরা এটুকু বলতে পারি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ইতিপূর্বে বহুবার রাষ্ট্র পরিচালনা করার অভিজ্ঞতা রয়েছে। সুতরাং রাষ্ট্র তারাই ভালো পরিচালনা করতে পারবে যাদের পূর্বের রাষ্ট্র পরিচালনা করার অভিজ্ঞতা রয়েছে। একটা সভ্যতা, একটা রাষ্ট্র, একটা জাতি, একটা সংস্কৃতি বিনির্মাণের জন্যে, নীতি নির্ধারণের জন্য প্রথম সিদ্ধান্ত নিতে গেলে প্রশ্ন করতে হয়, জানতে হয় যে আমি কে, আমার পরিচয় কি, কার জন্য এই নীতি নির্ধারণ করছি। তো সেই পরিচয় আজকে আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশের এই ভূখণ্ডে আমরা যারা বসবাস করি, 90-এর বেশি শতাংশ মানুষ হচ্ছে আমরা মুসলিম। আমরা মুসলিম বলে দাবি করি, আর আমাদের মালিক, আমাদের রব, আমাদের ইলাহ হচ্ছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। এই তো আমাদের সবচেয়ে বড় পরিচয়। আর তিনি আমাদের পরিচালনা করার জন্য, হেদায়েতের জন্য, সেই মহান সত্তা আল্লাহ পাক, যিনি আমাদেরকে হেদায়েতের জন্য তার প্রিয় নবীকে পাঠিয়েছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়াদ দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। উলামায়ে কেরাম এই অর্থ করার প্রয়োজন নেই, সবাই জানেন। আমার আগের আলোচক তিনিও বলেছেন যে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই আমাদের জাতির হেদায়েতের জন্যে, মানব রচিত সমস্ত মতাদর্শের উপরে আল্লাহর দিন, আল্লাহর হেদায়েত, এই ওয়ে অফ লাইফ, এই দিন, এই হুদা, এই দিন হক, এই কোড অফ লাইফ, এই কনস্টিটিউশনকে বিজয়ী করার জন্য, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, আর যত আইন, যত মত, যত পলিসি, সবটার উপরে এই দিনকে বিজয়ী করার জন্য প্রিয় নবীকে পাঠানো হয়েছে। তো আমাদের আর একটা পরিচয়, আমরা সেই প্রিয় নবীর উম্মত, নাকি বলেন?
সেই উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসেবে আমাদের পরিচয়। এখন শিক্ষার ব্যাপারে তাহলে আমাদের প্রিয় নবী নিজেই পরিচয় দিয়ে বলছেন, হাদিসের বর্ণনা ওলামায়ে কেরাম সব জানা আছে, সময় কম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন যে আমাকে তোমাদের মাঝে শিক্ষক হিসেবে প্রেরণ করা হয়েছে। হি ইজ আওয়ার টিচার। আর শিক্ষকের কাজ কি? শিক্ষা দেওয়া। আল্লাহর নবী আবার হাদিস শরীফের মধ্যে শিক্ষার উদ্দেশ্য বলেছেন, শিক্ষার উদ্দেশ্য হচ্ছে মানুষের আখলাককে তৈরি করা, চরিত্রকে তৈরি করা, মোরালিটি, ভ্যালুজ, যেটাকে বলা হচ্ছে মূল্যবোধ সংরক্ষণ। আজকে যে পরিষদ হয়েছে, মানুষের চরিত্রের জীবনের মধ্যে জন্য একটা চরিত্র, একটা নৈতিকতা, একটা মোরালিটি, একটা ভ্যালুজ সে ধারণ করতে পারে। এটা হচ্ছে শিক্ষার উদ্দেশ্য। অনেক দার্শনিকরা শিক্ষার অনেক ব্যাখ্যা দিয়েছেন। একজন দার্শনিক বলেছেন, এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি, মাইন্ড অ্যান্ড সোল। তিনটা জিনিসের সমন্বিত উন্নয়নকে শিক্ষা বলা হয়েছে: মানুষের দেহ, মানুষের আত্মা এবং মানুষের মন। এবং এই সমন্বিত উন্নয়ন রয়েছে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কেতাব, প্রিয় নবীর সুন্নাহর ভিত্তিতে। যে শিক্ষা প্রজন্মের আখলাক এবং চরিত্রকে তৈরি করার জন্য বাস্তবায়ন করা যাবে, তার মধ্যেই রয়েছে মানুষের দেহ, মন আর আত্মার সমন্বয়। এখন দাবি করা হচ্ছে যে প্রাথমিক স্কুলের শিক্ষক নিয়োগের প্রশ্নটা আজকে আনতে হলো কেন? কত বড় দুর্ভাগ্য! আমি একটা ছোট্ট উদাহরণ দিই। বিশাল ইমারত, আপনি 10 তলা 8 তলা মাল্টি স্টেট বিল্ডিং করবেন, 50 তলা করবেন, তার যে ফাউন্ডেশন, তার যে ভিত্তি, যেটার উপরে বিল্ডিং দাঁড়িয়ে থাকে, ওই ইট যদি, আমাদের গ্রামে বলে আমা ইট, গুনে ধরা ইট, পচা ইট দিয়ে যদি বহুতল ভবনের ভিত্তি নির্মাণ করেন, আর ওই বিল্ডিংয়ের উপরে আপনি যত টাইলস বসান, ডিস্টেম্পার করেন, এসি সহ নানান সাজ সরঞ্জাম সাউন্ড শওকত করেন, ফাউন্ডেশন যদি দুর্বল হয়, ঘুণে ধরা হয়, উই পোকায় খেয়ে যায়, পচা ইট হয়, একদিন ধপাস করে ওই বিল্ডিং পড়ে যাবে। জাতি নামক এই বিল্ডিং, এই সভ্যতা নামক এই বিল্ডিং এর নির্মাণের পেছনে আছে প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত 2 কোটি শিশু। এরা হচ্ছে আমাদের ফাউন্ডার, তারাই হচ্ছে আমাদের ফাউন্ডার অফ দি নেশন, এই জাতির, এই সভ্যতার ফাউন্ডেশন। এখন সেই ভিত্তিকে নষ্ট করার জন্য আপনি বিজাতীয় শিক্ষা, ওয়েস্টার্ন কালচার, সেকুলারিজম আর নানান কথার নামে আপনি ইনক্লুসিভ বলবেন, রেইনবো বলবেন, প্লুরালিজম বলবেন, ট্রান্সজেন্ডার বলবেন। এই সমস্ত শব্দের মারপ্যাচের আড়ালে মানুষকে যৌনতা শেখাবেন, সমকামিতা শেখাবেন। আল্লাহ যেভাবে যাকে সৃষ্টি করেছেন কৃত্রিম উপায়ে মেডিকেল সার্জারি করে আপনি ট্রান্সজেন্ডারের নামে আর একটা হারাম কবিরা গুনার কাজ করাবেন। এই শিক্ষা দিয়ে ফাউন্ডেশনকে আপনি নষ্ট করবেন। ইউ হ্যাভ নো রাইট, আপনার কোনো অধিকার নেই। সুধীবৃন্দ, আমি তাই পরিষ্কার সংক্ষেপে বলতে চাই, একটি সমাজ, সভ্যতা, রাষ্ট্র বিনির্মাণের প্রয়োজনে আমাদের জাতির ভবিষ্যৎ যারা আগামী দিনে রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, সেনাপ্রধান, প্রধানমন্ত্রী, পার্লামেন্ট মেম্বার, সচিবালয়, ডিসি, এসপি, ইউনো, এভরি কি পয়েন্ট অফ আওয়ার স্টেট, রাষ্ট্রের প্রতিটি গুরুত্বপূর্ণ যন্ত্রে যারা দায়িত্ব পালন করবে, তারা হচ্ছে আজকের শিশু। আপনি কি অবাক হয়ে শুনলেন, 1,18,000 বিদ্যালয়ে এখন 2 কোটি শিশু লেখাপড়া করছে। এরাই তো আগামী দিনে রাষ্ট্র চালাবে। এর মাথায় যদি যৌনতা ঢুকিয়ে দেন, সমকামিতা ঢুকিয়ে দেন, অশ্লীলতা ঢুকিয়ে দেন, আমার জাতীয় সভ্যতা, সংস্কৃতি, জাতিসত্তা, মূল্যবোধ বিরোধী চেতনা এখনই যদি ঢুকিয়ে দেন, তো এই সভ্যতা একদিন ধপাস করে পড়ে চুরমার হয়ে যাবে। এই সভ্যতা থাকবে না। পশ্চিমা দুনিয়া চাচ্ছে মুসলিম ঐতিহ্যবাহী যুগ যুগ ধরে সে আল্লাহর প্রিয় নবী, খোলাফায়ে রাশিদিনের এবং আমাদের মুসলিম শাসকদের গড়ে তোলা তিলে তিলে অনেক শাহাদাত, রক্তের বিনিময়ে ঐচিত্যের এবং সভ্যতার বিশাল ইমারত যেন ধসে পড়ে যায়, দাঁড়িয়ে থাকতে না পারে। এটা হচ্ছে সেই পশ্চিমাদের একটি ষড়যন্ত্র। আমার সংক্ষেপ কথা হলো, আজকের এই জাতীয় মূল্যবোধ সংরক্ষণ পরিষদের যে প্রতিপাদ্য বিষয় নিয়ে সেমিনার, এটা অত্যন্ত সময়োপযোগী, যথার্থ এবং যৌক্তিক। অবিলম্বে আজকে প্রবন্ধকার সরকারের সাবেক সচিব যদি একটু আশ্বস্ত করেছেন যে প্রজ্ঞাপনটা জারি করা হয়েছিল সেটা উজ্জ্বল করার জন্য আইন মন্ত্রণালয়ের বিবেচনাধীন আছে। আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি। অবিলম্বে এটা তো বাতিল করতে হবে এবং অবিলম্বে ধর্মীয় শিক্ষা, নৈতিকতা, যে শিক্ষার জন্য পৃথিবীতে আল্লাহর নবী এসেছিলেন, আখলাক গঠন করা হবে শিক্ষার উদ্দেশ্য। সেই শিক্ষার জন্য আমার আদব, কায়দা, সততা, নৈতিকতা,
আমার মধ্যে চরিত্র, তিনি ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, রাষ্ট্রপতি হবেন, সেনাপ্রধান হবে, কিন্তু তিনি দুর্নীতি করবেন না, মিথ্যা বলবেন না, হারাম খাবেন না, জেনা করবেন না, ব্যভিচার করবেন না, সৎ রাষ্ট্রপতি, সৎ প্রধানমন্ত্রী, সৎ সেনাপ্রধান, সৎ বিচারপতি হয়ে গোটা রাষ্ট্রকে তারা চালাবে। আজকের শিশুদের এই শিক্ষার সময় যদি এই ফাউন্ডেশন নির্মাণে এই বাংলাদেশ আমার সামনে বসা আছে, গোটা বাংলাদেশ এখানে বসা, আমরা যদি আপসহীন অকুত ভয় রাজনীতি দলীয় স্বার্থের ঊর্ধ্বে একটি সিরিয়াস পদক্ষেপ না নিতে পারি, আমরা জাতির কাছে, আমার সন্তানের কাছে, প্রজন্মের কাছে আমরা দায়ী থেকে যাব। আমি আজকের এই উদ্যোক্তাদেরকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এই আন্দোলনে সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। মাদক বন্ধ হইব কি দিয়ে? এরা যদি এক পারে সেনাবাহিনী এরা থামাইতে পারবে, এছাড়া আর কেউ না। এখন যে মেন গুড়ার থেকে যদি না আসতে পারে, আমাদের প্রশাসন আছে, বিডিআর আছে, র্যাব আছে, ওদেরকে পদক্ষেপ নিতে হবে, আমাদের কিছু করার নেই। যদি এলাকায় না পাওয়া যাইতে খাইব না, মেন ঘাটে হইলে এইটা বদ্ধ করতে। আমি এটা চাই যে সরকার এটা পদক্ষেপ নিক, যে থেকে মাদক আসে ওদিক থেকে আপনার বন্ধ করতে হবে, তাহলে যুব সমাজটা সুন্দর চলবে। কারণ আমি পাই দিয়েই তো খাই, আমি যদি না পাইতাম তাহলে আমি খাইতাম না। যে বর্তমান আইন চলতেছে এগোর উপরে এটার দায়িত্ব হইলো কঠিন। এরা এটা যদি না থাকে তাই এটা সাধারণ জনগণ এটা থামাইতে পারবো না। ওখানে ফাঁড়িতে যান, আপনি যে কহেন ওই ঘুরে দেখবেন পরে এরা নাই, যারা বিক্রি করতেছে তারা নাই। আবার ওই এরা গেছে আবার এগো কাছে এরা চালাইতেছে। আর মাদক বন্ধ হইব কি দিয়ে? এরা যদি এক পারে সেনাবাহিনী এরা থামাইতে পারবে, এছাড়া আর কেউ না। যারা ঘুষ খায় না, পুলিশ বর্তমানে অনেক জায়গায় আমি দেখি অনেকভাবে পরিচালনা করতেছে, এটাও এখনো চলতেছে, কিন্তু সেনাবাহিনী ঘুষ খায় না। বর্তমানে গরিবের লেগে এরা ঠিক, এরা যে চালাইতেছে এরাই পারবে এটার বন্ধ করতে, মাদক এরা ছাড়া পারবো না। এই মাদকের কারণেই তো যুব সমাজ ধ্বংস হইতেছে। এমন কোনো লোক নেই যে গাঁজা বর্তমানে যে এটা না খায়। আমার সন্তান দিয়ে ছেড়ে দেবো এরকম না, আমার সন্তান কিভাবে ফিরাবো? যদি এলাকায় না পাওয়া যাইতে খাইব না, মেন ঘাটে হইলে এইটা বদ্ধ করতে। কারণ আমি পাই দিয়েই তো খাই, আমি যদি না পাইতাম তাহলে আমি খাইতাম না, আস্তে আস্তে ছেড়ে দিতাম। বা ওই গাঁজার জায়গায় একটা সিগারেট খেতাম, আমার নেশা মানে দুর্বল হইতো। আর ওখানে পাওয়া যায় অ্যাভেলেবেল, সবাই খায়। এইটা বদ্ধ করতে হইব, যে বিক্রি করে তা করে বদ্ধ করে। এটা তো অবশ্যই ক্ষতি, এটা খালি ক্ষতি নিহি। 1 টাকা যে জিনিসটা খাইতেছে এটা আমার সন্তানের হোক, এটা আমার ভাইয়ের হোক, আমার মার হোক, আমার বাপের হোক, এটা খাইতেছে না, এটা তো নষ্ট করে হেলাইতেছে। এটা না খাইলে কি আসে যায়? এটা কোনো প্রয়োজন আছে যে আমার খাইতে হইবে? আমি এরকমভাবে বলি যে যদি ওইটার ভিতরে কোনো ফায়দা থাকে তো একটা কিনা ডেলি ফ্যামিলি সহকারে খাম, আমার ফ্যামিলি সহকারে আমি খাম একটা কিনা। তো এইটা তো কোনো ফায়দা নেই, এটা কী কারণে খাম? তো এটা ধ্বংস না? আমি নিজ নিঃসাগ্রস্ত হইতেছে, ধ্বংস হইতেছে না? তো এইটা একমাত্র বন্ধ করানোর সবার অধিকার, আমার বলে না, সবাই চায় যে দেশের থেকে মাদক বন্ধ হয়ে যায়। যেখান থেকে আপনার মাদক দ্রব্য আসে ওখান থেকে আপনার এটাকে যে গডফাদাররা ওদেরকে আগে আপনি নিয়ন্ত্রণ করতে হবে। এখন যে মেন গুড়ার থেকে যদি না আসতে পারে, আমাদের প্রশাসন আছে, বিডিআর আছে, র্যাব আছে, ওদেরকে পদক্ষেপ নিতে হবে, আমাদের কিছু করার নেই। ওরা নিয়ে আসবে, আমরা নিব, খাবো। মেন হচ্ছে আপনার গুড়াঘর বন্ধ করতে হবে। সাধারণত ছোটোখাটো যারা মাদক এরা তো কিছু করতে পারে, ওরা যদি না আনতে পারে তো ওরা বেসবো কি কই থেকে? মেন হচ্ছে গুড়াঘর বন্ধ করতে হবে। মাদক সমাজে আপনার ওই যে অনেক ক্ষতি হচ্ছে, যেমন আপনার ওই যে ঘরে চোর ডাকাত, ওই যে জঙ্গল নিশা উঠে ওই সঙ্গে আপনার ওই ঘরেতে ছিনতাই করে, ওটা চুরি করে নিয়ে আপনার নিশা পানি করে, এবং মা বাপকে খুব অত্যাচার করে। টাকা পয়সা যদি না পায়, এই কিছুদিন আগে দেখছে মা বাপরে কোবায় মেরে ফেলেছে, কী জন্য? জঙ্গলে তাদের নেশা উঠে, আর সে তো ছাত্র, টাকাটা পাবে কোথায়? সেজন্য মা বাবার উপরে তারা অত্যাচার বেশি করে। আমি এটা চাই যে সরকার এটা পদক্ষেপ নিক, যে থেকে মাদক আসে ওদিক থেকে আপনার বন্ধ করতে হবে, তাহলে যুব সমাজটা সুন্দর চলবে। আমি মনে করি যতটুকু শুনছি এটা মায়ানমার থেকে আসে। মায়ানমার থেকে সরকারের সাথে আমাদের উপদেশটা এটা বসতে হবে যে মাদক দ্রব্যরা আমাদের দেশে না আসতে পারে। যদি এটা আসাটা বন্ধ হয়ে যায়, আমি মনে করি আমাদের দেশটা সুন্দরভাবে চলবে, এবং মা বাপরা খুব নিরাপদ থাকবে সন্তানের প্রতি। এটা তারা যখন বের হয় ওসঙ্গে টার্গেট থাকে যে নেশা পানি যখন না যোগাইতে পারে, ওসঙ্গে অটো রিক্সা বলেন ওই ছিনতাই করে নিয়ে যায়। আমি কিছুদিন আগে দেখছি যে 2টা ছাত্র আপনার অটো রিক্সাকে 2টা চাপ দেওয়া মাইরা ফেলে অটো রিক্সা নিচ্ছে, এই অটো রিক্সাটা বিক্রি করে তারা মাদকদ্রব্য সেবন করছে। আমি সতত মাদক বলতে চাই, আমাদের ডক্টর ইউনূস উপদেষ্টা এই মাদকদ্রব্যটা এটার প্রতি অনেক খেয়াল রাখতে হবে। আর এর মাদকদ্রব্যটা বাংলাদেশে না ঢুকতে পারে
বড় বড় গডফাদারকে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসুক, তাদের শাস্তিমূলক কঠিন শাস্তি হোক। এটা সমস্যার কোনো শেষ নাই। অটোই এক বেপরোয়া। মিল কারখানা, গার্মেন্টস সব বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়ার পরে তো এখন অটো রিক্সা বেড়ে গেছে। আপনি কি করবেন এখন? আপনার তো একটা কর্ম করে খাইতে হবে, এই জন্যই তো অটো রিক্সা হয়েছে। এখন সবাই বলে অটোর কারণ, আসলে অটোর কারণ। এটা কি ধরনের যানজট তৈরি করে? এটা তো মনে করেন একসঙ্গে 500টা একসঙ্গে যাচ্ছে, 500টা একসঙ্গে, মানে রোড ব্লক করতে করতে চলে যাচ্ছে। ওটা ব্রেক ওদের নিয়ন্ত্রণ ঠিক নাই, ওরা তো এই জায়গায় ব্রেক করে ওই জায়গায় গিয়ে দাঁড়ায়। মানে বাংলা ভাষায় কানার হাতে লগা দিয়েছেন না, বাগানের ফুলো কলাটল সব গুষ্টি গাড়ি দিয়েছে। আমি আবার বাংলা ভাষায় বলি তো, গার্মেন্টস মিল কারখানা বন্ধ হয়ে গেছে। এগুলো তো সামনে যদি না চলে তাহলে তো আরো করোনা অবস্থা আসবে, বোঝেননি? এগুলো বন্ধ হওয়ার কারণেই তো এগুলো হয়েছে। আমি তো আপনার এক কথায় বললাম, কানার হাতে লগা দিয়েছেন, এবার একটু বুঝে নেন বা লোকজনও বুঝবে। কানার হাতে লগা দিলে যে কি অবস্থা হয়। বন্ধ হতে গেলে এখন আপনার যারা বানাইতেছে তাদের ছাড়া বন্ধ করা কেমন। যেমন একটা জিনিস বানায় যে গুড়া না ধরতে পারলে তো আপনি বন্ধ করতে পারবেন না। অটোই এক বেপরোয়া। অটো তো কোনো সীমার মধ্যে নাই, মানে কন্ট্রোলিং বাইরে, কন্ট্রোল করতে পারতেছে না। এমন পরিমাণ বাড়ছে, মানে কন্ট্রোলের মানে নিয়ন্ত্রণের বাইরে হয়ে গেছে। এদেরকে মেইন রোড না ব্যবহার করে সাইডে যে কোনো ভেতরের রাস্তাগুলো যাতে করতে পারে, ব্যবহার করতে পারে, হাই রোডে না উঠতে পারে, এই ব্যবস্থাটা করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। শাসন তো আছে, ভালো আছে, বাট এখন তো পুরোপুরি তারা সক্ষম না, উচিত না। কিন্তু আপনি একবারেই তো তাকে বন্ধ করতে পারেন না, কারণ অনেক তাদের সংখ্যা তো অনেক বেড়ে গেছে। কারণ বেকারত্ব বেড়ে যাবে, আর ছিনতাই আহাজানি বেড়ে যাবে, ছিনতাই প্রবণতা বাড়বে। একটা কিছু করতে হবে মানুষ। এটা সমস্যার কোনো শেষ নাই। যেমন অটো উঠতেছে, এমন রিক্সা উঠতেছে, এমন সিএনজি মনে করো চালাইতেছে, এটা শেষ নাই। সরকার কই পারবো, সরকার ইনপুট করতেছে, অটো কিনতেছে, মালিকরা কিনা চালাইতেছে। সরকার তো ব্যর্থই, সরকার কোনো নিয়ন্ত্রণই করতে পারতেছে না। সরকার পারে না এমন কোনো কাজ নাই। সরকার যদি ইচ্ছা করে সবই করতে পারে। আইনের প্রশাসনের ভূমিকা কঠোর উচিত। ড্রাইভিং এ নিলে তাদেরকে এমন কিছু করা উচিত যাতে পরবর্তীতে যাতে রাস্তায় না আসে। অতিরিক্ত রাপ চালায়, যেমনে খুশি এমনে চালায়, কারণ মানে না, কোনো নিয়ম কারণ মানে না, তাদের ভাবে তারা আছে। থাইল্যান্ডের রাজা মাহা ভাজিরালঙ্কর্নের মা এবং দেশটির সাবেক রানী সিরিকিত মারা গেছেন। 93 বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিক্কেই এশিয়ার বরাত দিয়ে থাই রয়্যাল প্যালেস জানিয়েছে, শুক্রবার 24 অক্টোবর স্থানীয় সময় রাত 9:21 ব্যাংককের একটি হাসপাতালে তার মৃত্যু হয়। রানী সিরিকিত ছিলেন থাইল্যান্ডের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় রাজত্ব করা রাজা ভূমিবল আদুল্যাদেজের সহধর্মিণী। রাজা ভূমিবল 2016 সালে মারা যান এবং এই দম্পতি 60 বছরের বেশি সময় একসাথে ছিলেন। রাজা মহা ভাজিরালঙ্কর্ন রাজপ্রাসাদের রাজকীয় মর্যাদায় তার মায়ের অন্ত্যেষ্টিক্রিয়া আয়োজনের নির্দেশ দিয়েছেন বলে বিবৃতিতে জানানো হয়। রানীর মরদেহ ব্যাংককের গ্র্যান্ড প্যালেসের দূষিত থ্রোন হলে শায়িত হবে এবং রাজপরিবারের সদস্যরা 1 বছরের জন্য শোক পালন করবেন। শনিবার থাই সরকারের মুখপাত্র সিরপিং আংকা সালুকিয়াত জানান, সাবেক রানী সিরিকিতের মৃত্যুতে প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া আসিয়ান নেতাদের শীর্ষ সম্মেলনে তার রাষ্ট্রীয় সফর বাতিল করেছেন। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে 1996 সালের 6 সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসা থেকে জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃতদেহ উদ্ধার করা হয়। শুরু থেকেই ঘটনাটিকে আত্মহত্যা বলা হলেও প্রায় 3 দশক পর আদালত এটিকে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছে। এই দীর্ঘ সময় ধরে ন্যায় বিচারের দাবি জানিয়ে আসা সালমান শাহর মা নীলা চৌধুরী এখন আশার আলো দেখছেন। সোমবার আদালতের নির্দেশের পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, এত দ্রুত মামলার কার্যক্রম হবে ভাবিনি। শুকরিয়া আল্লাহর কাছে। আমার শরীর মন খালি খালি লাগছে, কিন্তু মনে হচ্ছে অবশেষে ন্যায় বিচারের পথে হাঁটছি। নীলা চৌধুরী বলেন, এই 29 বছরে আমাকেও আমার ছেলেকে নিয়ে অনেক বাজে কথা হয়েছে। কেউ বলেছে আমি নিজেই ছেলেকে মেরেছি, কিন্তু আমি জানতাম এটা খুন, আত্মহত্যা নয়। আদালত এখন সেটাই প্রমাণ করেছে। তিনি অভিযোগ করে বলেন, সালমান শাহর মৃত্যুর পর একটি প্রভাবশালী গোষ্ঠী টাকা দিয়ে মিডিয়ায় ভুল খবর ছড়িয়েছে। আজিজ মোহাম্মদ টাকায় সিন্ডিকেট বানিয়ে সালমানকে লম্পট, দুশ্চরিত্র দেখানোর চেষ্টা করেছে যাতে সত্য চাপা পড়ে যায়। এতে মিডিয়ার কিছু মানুষও জড়িত ছিল। তারা চায়নি সত্য সামনে আসুক, বলেন নীলা চৌধুরী। নিজের নিরাপত্তা এখনও শঙ্কায় আছে বলে নীলা বলেন, 1 মাস আগেও ডন আমাকে হুমকি দিয়েছে। এখন আমার ভাই আমার হয়ে সব কাজ করছে, তার জীবনের নিরাপত্তা চাই। আসামিদের বড় ব্যাকআপ আছে, তারা পালাতে পারে।
তিনি দাবি করেন সামিরা চট্টগ্রাম থেকে লোক এনে পরিকল্পিতভাবে খুন করেছে। ওই বিল্ডিংয়ের অনেক ফ্ল্যাট আজিজ মোহাম্মদের ভাড়া নেওয়া ছিল, সেখানকার লোকজনও এতে জড়িত। ন্যায় বিচারের আশায় দীর্ঘ ২৯ বছর লড়াই করা এই মায়ের প্রত্যাশা এবার আর বাধা আসবে না, খুনিদের শাস্তি হবেই। আমার লাগে হ্যাঁ কি আছে? আমার লাগে কেচি আছে। কই দেখি 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 এটা কি করো? এটা পাইছি একটু আগে। কই পাইছো এটা? মানে পড়া। বসে বসে সিগারেট বাইর করে সকালে গুড়া করে আবার ঢুকায় খাইতে আছে। খাইতেছে? তুমি খাইছো? না, আমি বয়া বয়া দেখতেছিলাম। তোমার দেয় নাই? না, আমি খাই না এগুলা। তুমি খাও না? না। আমি তো দেখতেছিলাম তুমিও পাশে মানে সাহায্য করতেছিলা। না, আমি দেখতেছিলাম কেমনে এগুলা খাইতে হয়। আচ্ছা, মানে শিখতেছিলা? না, দেখতেছিলাম শিখা যায় নাকি। তাই? হ্যাঁ। আচ্ছা, এগুলা করলে কি হয়? হ্যাঁ, এগুলা করলে কি হয়? এগুলা করলে কি হয়, যারা খায় হেরা করতে পারবো, আমরা তো খাই না, আমরা কেমনে করি? আমি তো দেখলাম তুমি বসে বসে মানে কাজ করতেছিলা, তো খাওয়ার জন্য রেডি করতেছিলা। না, আমি খাই না এগুলা। তুমি কি কাজ করো? হ্যাঁ, আমি রিক্সা চালাই। কই তোমার রিক্সা কই? ওই পার। ওই পারে রিক্সা রেখে তুমি এই পারে কি করো? এমনি আসলাম। এমনি কেন আসছো? এমনি। হ্যাঁ, তুমি কি খাইছো? না, আমি একটু আগে ভাত খায়া গাড়ি তালা মাইরা পরে আসলাম। না, গাছা দেখতে আইছি। মানে গাঁজা দেখতে আসছো? গাঁজা খাও নাই? না, এটা তো কইতে পারি না। এটার নাম কি? তুমি না বললা খাওয়া শিখতেছো? হ্যাঁ। কি বানাইছো এটা? ওটা কি বানাইছে? হেরে যায় চিকেন। আচ্ছা, এগুলো কি ঠিক? হ্যাঁ, এগুলো কি ঠিক? যে বানাইছে তার চিকেন। তুমি বলো যে ওপেনলি কি এগুলো ঠিক কিনা? ওপেনলি? হ্যাঁ। আমি তো করি না এগুলা, ঠিক নাকি হবে ঠিক এটা তো জানি না। আমাদের কাছে তো প্রমাণ আছে, আমাদের কাছে ভিডিও প্রমাণ আছে। আপনার কাছে ভিডিও শুনেন, আপনি কই আপনার কাছে ভিডিও প্রমাণ আছে যে হেল লাগে আমি বই আসছিলাম। হ্যাঁ, এটাই তো এক্স্যাক্টলি, আর তো কিছু না। আপনারা কি পুলিশ নাকি সাংবাদিক কোন তো ভাই? কোনটা বলো তুমি? বুঝছি না, আপনি যেটা করবেন এটাই। পুলিশ সাংবাদিকরা কি ভয় পাও? হ্যাঁ, পুলিশ সাংবাদিককে তুমি ভয় পাও? পুলিশ সাংবাদিকরা না। কেন? না, ডরাবো কেন লেগা? আচ্ছা, না। কেন ভয় পাও না? ভয় পাই না কারণ অবৈধ কিছু নাই এর লেগা। গাঁজা খাওয়া কি বৈধ? হ্যাঁ, গাঁজা খাওয়া কি? হ্যাঁ, গাঁজা খাওয়া বৈধ। গাঁজাটা খাওয়ার পরে মানে এটা কিভাবে বৈধ হইলো আমাকে একটু বুঝাও। গাঁজা কোনো নেশার ভিতরে পড়ে না। গাঁজা তাহলে কি? হ্যাঁ, গাঁজা গাছের ফুল। তাই? আচ্ছা, এটা খেলে কি হয়? এটা খেলে কি আছে? খায় তারা যে চিকেন। তুমি তো জানো ভালো করে। না, আমি তো খাই না এগুলা। সকাল থেকে কয়বার খাইছো? সকাল থেকে খাই নাই। রাতে খাবে না? রাইতেও খাবো না। যেটা বানাইছে এটা কোন জায়গা? কোন জায়গায় যায় চিকেন আপনি? আচ্ছা, এগুলো কোথায় পাওয়া যায়? এগুলো পাওয়া যায় কোথায়? হ্যাঁ, মানে এগুলো পাওয়া যায় কার কাছে? এটা তো জানি না। এই যে এই কাজগুলো, এগুলো কি ঠিক? ওপেনলি রাস্তাঘাটে বসে এই যে গাঁজা খাওয়া বা এই যে ছোট ছোট বাচ্চারা এদিকে যাওয়া আসা করে, অনেক ভদ্র মানুষ এদিকে যাওয়া আসা করে, তাদের সামনে দিয়ে এই কাজগুলো করা কি ঠিক? তোমার দৃষ্টিতে কি মনে হয়? না, ঠিক না। তাহলে কেন করো? আমি তো করি না। তুমি যে একটু আগে বললা গাঁজা খাওয়া কোনো খারাপ কাজ না। হ্যাঁ, কিন্তু ওপেনলি খাওয়া তো ঠিক না, এটা আমিও জানি নাকি। হ্যাঁ, মানে বানানো শিখা হয়েছে কমপ্লিট? না, আর একটু বাকি। আরেকটু হলে শিক্ষা। হ্যাঁ, হ্যাঁ, দেখতেছিলাম কেমনে বয়া বয়া বানায়, কারণ এটা খাইতে কি মজা এটা তো জানি না। আসলে আমাদের এই বাংলাদেশ লেবার পার্টি 1974 সালের সংগঠন। মৌলানা আব্দুল মতিনের নেতৃত্বে এই সংগঠন শুরু হয় এবং বাকশাল যখন গঠন করে শেখ মুজিব, যখন সব দলকে ব্যান্ড করে, সব পত্রিকা ব্যান্ড করে, তখন আমাদের বাংলাদেশ লেবার পার্টিও ব্যান্ড করেছিল। পরবর্তীতে আমরা আন্দোলন সংগ্রামে, যুগপৎ আন্দোলনে এবং গণতান্ত্রিক আন্দোলনে, ভোটের অধিকার, ভাতের অধিকার আন্দোলনে আমরা যেমন সক্রিয় ভূমিকা পালন করি, আমরা দীর্ঘদিন আমাদের নিবন্ধনের জন্য আমরা
বারবার এই ফ্যাসিস্ট সরকারের কাছে আবেদন করেছি, কিন্তু আমাদের ওই নিবন্ধনটুকু দেয় নাই। আমাদের মার্কা আনারস, কিন্তু আমরা উপকৃত হইতে পারিনি। কিছুদিন আগে আমাদের নিবন্ধন দিয়েছে, আমরা নিবন্ধন পাইছি, আমাদের নিবন্ধন আনারস। এবার আমরা নির্বাচনও করবো আনারস মার্কা নিয়ে। না, এখন আমাদের মার্কা আছে, আমাদের কোনো সমস্যা নেই, আমাদের মার্কা নিয়ে আমি সিলেট থেকে আসছি, আমি বাংলাদেশ লেবার পার্টি সিলেট মহানগরের সভাপতি এবং সেন্ট্রাল ভাইস চেয়ারম্যান। সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ। আজকের অনুষ্ঠানে এবং বিভিন্ন স্থান থেকে বিভিন্ন অতিথি আসছিলেন, গণমাধ্যমের বাইরে আসছিলেন, আপনারা আসছিলেন, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ। আমাদের এই প্রতিষ্ঠাবার্ষিকী 48তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যারা অতিথি আসছিলেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। অনেক সুন্দর হয়েছে, আমাদের লোকজন আসছে, কারণ এখন তো ভয় ভীতির ঊর্ধ্বে। এখন ফ্যাসিস্ট হাসিনার এই দমন নীতি, দমন আইন এখন তো আর নাই, এখন লোকজন ভয় পায় না, এখন সবাই আসছে এবং আরও বড় পরিসরে আমরা করার ইচ্ছা ছিল। এখানে আমাদের লোকজন আসলে জায়গা দিতে পারি নাই। খুব সুন্দর হয়েছে আমাদের অনুষ্ঠান, আর সবাই যারা আসছেন সবাইকে আমার ধন্যবাদ। চরম নির্যাতন করেছে, আমরা অনুষ্ঠান করতে পারি নাই। ডক্টর এমাজউদ্দিন সাহেব ডাকসুর সাবেক ভাইস চ্যান্সেলর ছিলেন, ওনাকে সহ গ্রেফতার করে নিয়ে যেতে চেয়েছিল। আমরা 3 জনকে ওই চট্টগ্রামে গেছিলাম প্রতিষ্ঠাবার্ষিকী করতে, চিটাগাং প্রেস ক্লাব থেকে। আমি এবং ভাইস চেয়ারম্যান আমি, মাহবুবুর রহমান খালেদ, আমার চেয়ারম্যান ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান এবং ফরিদউদ্দিন ভাইস চেয়ারম্যান, আমরা 3 জনকে গ্রেফতার করে নিয়েছিল। এটা আপনাদের মাধ্যমে আমি দেশবাসীকে জানাতে চাই, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে একটা গণতান্ত্রিক অধিকার আছে। চট্টগ্রাম প্রেস ক্লাবে আমরা বিগত দিনে এই প্রতিষ্ঠাবার্ষিকী করছিলাম, সেখান থেকে আমাদেরকে গ্রেফতার করে নিয়ে গেছিলো। সকালবেলা গ্রেফতার করে নিয়ে গেছিলো এবং বিকালে আমাদেরকে মুক্তি দেয়। এটা অনেক নির্যাতন করেছে। সেই তুলনায় এখন কি আপনারা অনেক ভালো, আমরা ভালো আছি। আমরা আমাদের না, আমরা আজকে অত্যন্ত আনন্দিত যে আমরা আজকে অত্যন্ত সুশৃঙ্খলভাবে দেশের প্রত্যেকটি বিভাগীয় শহরে এবং জেলা শহরে যারা আমাদের ভাইস চেয়ারম্যান এবং জেলা সভাপতি ছিলেন, তারা অত্যন্ত আনন্দের সাথে এসে আমাদের আজকের 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে সক্ষম হয়েছে। এই জন্য আমরা সকলকে ধন্যবাদ জানাই এবং দেশবাসীর প্রতি আমরা আহ্বান জানাই যে তারা সকলেই আমাদের সাথে সম্পৃক্ত থাকবেন। ঐক্যবদ্ধভাবে আমরা ইনশাআল্লাহ আনারস প্রতীকের আমাদের যে চেয়ারম্যান সাহেব, তাকে আমরা বরিশাল থেকে পিরোজপুর 2 আসন থেকে অথবা ঝালকাঠি 1 আসন থেকে আমরা নির্বাচিত করে জাতীয় সংসদ সদস্যের সম্মানিত সদস্য হিসেবে নির্বাচিত করব ইনশাআল্লাহ। দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে আমার নতুন করে কিছু বলার নেই, কারণ আপনারা বুঝতে পারছেন যে বাংলাদেশ লেবার পার্টি অত্যন্ত সুশৃঙ্খল এবং ঐক্যবদ্ধ একটি সংগঠন। তার প্রমাণ আমরা পেয়েছি দেশের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে সবাই খুব স্বতঃস্ফূর্তভাবে এই 48তম প্রতিষ্ঠাবার্ষিকীতে অংশগ্রহণ করার জন্য অনেক কষ্ট করে চলে আসছেন এবং অংশগ্রহণ করছেন। সবার জন্য শুভকামনা এবং দেশবাসীর জন্য শুভকামনা। সকলে আনারসের সাথে থাকবেন, ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরানের সাথে থাকবেন ইনশাআল্লাহ। ভাই সমস্যা করতেছে, মনে করেন ওরা ফুটফাট ঢুকাই দেয়, ঠিক আছে, আর আমাদের সাথে পাল্লা দেয়। আমাদের তো ছোটো গাড়ি, কিন্তু ওকে ছোটো গাড়ি, কিন্তু তারপরও আমাদের কাছে স্পিড দেয় বেশি। দেখা যায় আমাদের এই যে বাম্পারের সাথে লাইগা ওকে অ্যাক্সেলের লগে লাগে উল্টা খায় মনে করেন দোষ ধরে, তখন জাতীয় বলে, ওই গাড়ি জাতীয় বলে যে আমাদের দোষ, ঠিক আছে। এরকম মনে করেন অনেক সমস্যা। ওদেরকে মনে করেন হাইওয়ে রোডে না চলে ওকে গলে গেলে তাকে যেরকম চলতো ওইভাবে চলুক, তাহলে ভালো হবে। প্রশাসন দেখে, কিন্তু প্রশাসন ধরে গাড়ি, অল্প অল্প ধরে, কিন্তু ধরলে কি ওই ভাইয়ের সামনে দিয়ে আবার গাড়ি চলে, ধরে তো আবার সাইরা দেয়, টাকা নিয়ে সাইরা দেয়। এই কারণে এইভাবে আর কি চলতেছে। ভালো কিছু আনছে, কিছু ক্ষেত্রে ভালো কিছু আনছে, কিছু ক্ষেত্রে আনে নেয়। হ্যাঁ, অনেক পুলিশ ভালো আছে, আবার অনেক পুলিশ খারাপ আছে, ঠিক আছে। যেরকম মনে করেন অনেকে মনে করেন যে 200-300 টাকা নিয়ে গাড়ি ছেড়ে দেয় যাওগা, এরকমের। আবার অনেকে আছে মনে করেন কঠোর, মামলা দিবে, কোনো টাকা খাবে না। হ্যাঁ, সরকার অবশ্যই ব্যর্থ। আজকে সরকারের জন্যই তো এই দেশের পরিস্থিতি এরকমের খারাপ। সরকার যদি এটি আমদানি না করতো, বা সরকার এখনও যদি চায় বন্ধ করতে পারবো, যদি গোড়া থেকে বন্ধ করে, অটোর পাসপাতি যদি বন্ধ করে দেয়, তাহলে সব বন্ধ হয়ে যায়। সরকার তো এখনও পাসপাতি ব্যস্ত, সবই নষ্টের মূল সরকার। এটি নষ্টের মূলই হলো সরকার, ঠিক আছে। সরকার যদি বন্ধ না করতে পারে, তারপর জনগণে পারবো না। আজকে আপনি একটা অটোওয়ালা ধরেন, দেখবেন অটোওয়ালা 20টা দাঁড়ায় গেছে, ঠিক আছে। এরকমই সরকার ছাড়া কোনো উপায় নাই, সরকারই ভালো না। আমাকে বাংলাদেশ সরকার হলো চোর। বাংলাদেশে যে কটা সরকার আইছে গেছে, আবার আসবে, সবই হলো চোর, ভালো কোনো সরকার নেই। আমরা যেটা শুনি মানুষের কাছে, তার ব্যাপারে ভালোই শুনি, ঠিক আছে, সব কিছুর ব্যাপারে ভালো শুনি। ওদের জন্য মনে করেন বড় বড় জায়গায় অ্যাক্সিডেন্ট হয় না। 5 আগস্টের পরে অটো কমছিল, রাস্তায় কমছিল,
কিন্তু ওই আন্দোলনের পরে আর কি মনে করেন ওরা একবারে পুরো রাস্তা দখল করে রয়েছে, মানে যে জায়গায় যাওয়া যায় না ওই জায়গায় যায় ওরা এখন, ঠিক আছে। অল্প বয়সী কিছু পোলা পাইতেছে, বাপ মারে টাকা পয়সা দেয় না, ওই গাড়ি চালায় নেশাবানি করে বেশি, ঠিক আছে। যেরকম একটা বাবার দাম 300 টাকা 400 টাকা, অল্প বয়সী যদি দেখবেন চুলের স্টাইল দেখবেন অন্য রকমের, ঠিক আছে। হেন্দা ফাড়া নেশার ভিতরে ঢুকে যায় আর কি। এখন কি করবো, ভালো একটা কাজ বাজ তো পাইবো না, এই করে। আবার বেশিরভাগই দেখবেন কি অটো দিয়ে কিন্তু চিন্তাই হয়, রাইতে অটো দিয়ে কিন্তু চিন্তাই হয়। ব্যাগ নিয়ে যেরকম পায়ের রিক্সাগুলো চলে ওই অটোর ভিতরে 2 জন লোক থাকে, ব্যাগ লয়ে দৌড় টান, ঠিক আছে। কারণ পায়ের রিক্সালা তো দৌড়ে ধরতে পারবো না, এটাই না, ঠিক আছে। এরকম অ্যাভেলেবেল আমার সামনে বহুত হয়, কারণ আমি গাড়ি লিয়ে বাইরে আপনার ফজর আজানের পরে, ঠিক আছে। সায়দাবাজে আমি বহুত দেখছি এরকমের ভাই। সামিরা, আপনাকে বলতে চাই গাল গল্প না, খেলা শুরু হলো আপনার সাথে। বন্ধুরা, আজ কলেজের শেষ দিন, কারণ হচ্ছে যে আমার কিছু কথা বলার এখন সময় হয়েছে। ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত নাম সালমান শাহ। তোমাকে চাই, শুধু তোমাকে চাই। মাত্র কয়েক বছরের ক্যারিয়ারে কোটি দর্শকের হৃদয় জয় করা এই অভিনেতার রহস্যজনক মৃত্যু 1996 সালের 6 সেপ্টেম্বর পুরো দেশকে নাড়িয়ে দিয়েছিল। 3 দশক পর প্রশ্ন রয়ে গেছে, আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা? সম্প্রতি আদালতের নির্দেশে সালমান শাহর মৃত্যুকে হত্যা মামলা হিসেবে পুনরায় তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় গত 20 সেপ্টেম্বর রমনা থানায় নতুন মামলা দায়ের করা হয়, যেখানে সালমানের স্ত্রী সামিরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, অভিনেতা ডন, লতিফা হক লুসি সহ মোট 11 জনকে আসামি করা হয়। এই প্রেক্ষাপটে 20 অক্টোবর এক ভিডিও বার্তায় সালমান শাহর ছোট ভাই সাহরান চৌধুরী মুখ খুলেছেন। ইমরানের আম্মা কিন্তু আমাকে প্রথম খুব আদর টাদর করেছে, প্রথম যখন বিয়ের আগের কথা বলছি। বিয়ের পরে যখন দেখলাম আমার বাবা মার সম্মতি ছিল না, তখন থেকে ওনার চেঞ্জটা আসে। ভিডিওতে তিনি একাধিক চাঞ্চল্যকর দাবি করেছেন। সাহরানের বক্তব্য অনুযায়ী সালমান চট্টগ্রামে ডনের সাথে ছিলেন, এই দাবি মিথ্যা। আমি নিজেই ভাইয়ের সাথে ছিলাম, ডন প্রায় আমাদের বাসায় যেতেন, এমনকি সালমানের পোশাক পর্যন্ত ব্যবহার করতেন। তিনি অভিযোগ করেন, শুটিং সেটে সালমান ও শাবনূরের সম্পর্ক নিয়ে ডন নিয়মিত সামিরাকে উস্কে দিতেন, যা পারিবারিক অশান্তির কারণ হয়ে দাঁড়ায় এবং শেষ পর্যন্ত সালমান ও ডনের সম্পর্কের অবনতি ঘটে। সাহরান বলেন, সামিরাকে উস্কে দেয়া, সন্দেহ তৈরি করা এসব ডনের কাজ ছিল। এই অশান্তির জন্য তিনি অনেকটা দায়ী। ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই সম্পর্কেও সাহরান গুরুতর অভিযোগ তোলেন। তার দাবি, আজিজ মোহাম্মদ ভাই চেয়েছিলেন সালমানকে দিয়ে অনৈতিক কাজে যুক্ত করতে, কিন্তু সালমান এতে রাজি হননি। এরপর থেকেই সালমানের ওপর চাপ বাড়তে থাকে। তিনি আরও বলেন, সেই সময় ফিল্ম ইন্ডাস্ট্রিতে মাফিয়া ও মাদক চক্রের বড় প্রভাব ছিল। সালমান শাহ জনপ্রিয় হয় তারা তাকে ব্যবহার করতে চেয়েছিল। অন্যদিকে আদালতের শুনানিতে নতুন কিছু প্রমাণ ও তথ্য উঠে এসেছে। উল্লেখ করা হয়, সালমান শাহর মরদেহ, বুকের বাম পাশে কালো দাগ, মল ও বীর্য নিঃসরণ, ঘরে পাওয়া সিরিঞ্জ ও সামিরার ব্যাগে ক্লোরোফর্মের বোতল এসব ইঙ্গিত দেয় ঘটনাটি স্বাভাবিক নয়। পরিবারের দাবি, পোস্টমর্টেম রিপোর্টে আত্মহত্যা বলা হলেও সিআইডির রিপোর্টে বড় গরমিল আছে। 3 দশক পরও বাংলাদেশের চলচ্চিত্রে অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র সালমান শাহর মৃত্যুর রহস্য এখনও ঘিরে রেখেছে সবাইকে। নতুন প্রমাণ ও অভিযোগের ভিত্তিতে আদালতের পুনঃতদন্তের নির্দেশে রহস্যটি আবারও গভীরতর হচ্ছে। একটা ছেলে অনেক মারধর খায়, কিন্তু শাসন হয় না। এই কারণে চাইছি রিয়েপে দিয়ে দিমু, জিল ফ্রি পাই। আমার ছেলে মনে হয় সবই খায়, আমি জানি না, কিন্তু মানুষে কয়। হ্যাঁ, মানে পাত্তাছি না যে মাইরে আলাইতে, পাত্তাছি না যে রাখতে। অনেক মনে করেন যে এই ছেলে নিয়ে অনেক কষ্ট আছে। ছোট তো আমি পাইলে এটা রিয়েপে দিয়ে দিলাম নি, খালি টাকা বলে লাগে, টাকা বিনা করে দিতে পারি না। করে না, ছোট তো এলার লগে লগে ঘুরে ঠিকই খায়। হ্যাঁ, এটা তো সবাই কয় যে খায়, আমি তো আর জানি না, আমি তো মা, আমি তো আর জানি না। একটা ছেলে অনেক মারধর খায়, কিন্তু শাসন হয় না। এই কারণে চাইছি রিয়েপে দিয়ে দিমু, জিল ফ্রি পাই। তার টাকা বিনা করে পাইতেছি না। এর আগেও আমার ছেলেরা মনে করেন যে গলার মধ্যে গামছা বাঁধা, মুখের মধ্যে বোতল ঠেকাই দিয়ে পানি খাইতে চাইছে, তাও পানি দেয় নাই এই ছেলে। পরে কামড়াইছে, যে এই জায়গায় যে কামড়াইছে পুরো মাংস উড়ে নিছে আমার ছেলে। পরে এই জায়গায় এসে ধরছি, এই দোকানে, চার দোকানে, হোটেলে। পরে এই হোটেলে পরে 1000 টাকা দিয়া পরে কইছে যে থাক আপা, আপনার ছেলে হইলেও তো ছেলে, আর অন্যজনকার ছেলে হইলেও ছেলে।
যাক এরপরে মাফ করে দেন, এর পরবর্তী দেখলে সেটা আপনি আমাকে জানাইন। আমার ছেলে মনে হয় সবই খায়, আমি জানি না, কিন্তু মানুষে কয়। হ্যাঁ, টাকা কই পায় যে এমনি বাইরে পরে ছেলে খুঁজতে আইছি। আচ্ছা, আপনার ছেলে কি এমনিতে কি কোনো চুরি চিন্তাই করে নাকি? হ্যাঁ, ও ওই রকমই করে। বলে কি করে? এই গাড়ি দিয়ে যায়, এটা করে সেটা করে, নিজে এখন দেখতে পারি না। এখন মানুষে কয়, মানুষের মুখ তো আর ধরে রাখতে পারি না। মানুষে কয় এটা চুরি করে, ওটা চুরি করে, বাসায় অবজেকশন যায়। এখন পারি না তো রাখতে, মানে পাত্তাছি না যে মাইরে হালাইতে, পাত্তাছি না যে রাখতে। অনেক মনে করেন যে এই ছেলে নিয়ে অনেক কষ্ট আছে, এর মতো কষ্ট আর নাই। মনে করেন যে এই ছেলের জন্য যদি মাটি 2 ভাগ হইতো, মনে হয় যে আমি মাটির তলে ঢুকতাম। আমার এত কষ্ট হয়ে গেছে। এই যে 2টা মেয়ে জমজ, হ্যাঁ, এই মেয়ে 2টা নিয়ে মনে করেন যে ছোট থুইয়াই বাসায় কাজ করি। এখন বর্তমান 4-5 মাস থেকে কাজ নাই, রুম ভাড়া আটকে গেছে, অনেক কষ্ট আছে। আপনার বাচ্চার তো ভবিষ্যৎ অন্ধকার। এটা অন্ধকার মানে নিজের জীবনে অন্ধকার, ছেলের জীবনে আর কি হইতে পারে? যেই মা মনে করেন মাটি ফাঁক হইলে মায়ে ঢুকতে চায়, এর মতো আর কি কষ্ট। আমার স্বামী অটো চালায়, উনি তো অনেক মারধর করে, পায়ে সিরকুল লাগায় তালা দিয়ে তো রাখতে পারে না। মনে করেন বন্ধু বান্ধব যায়, মনে করেন আমি কাজে যাই, ওর বাপ রিস্কে নিয়ে যায়, পোলাপানে যায়, হেসকো বলে দেখাইতে আমার পোলারে নিয়ে আয়ে পরে বাচ্চা থুই আহি, বাচ্চাই দেহে, বাচ্চাইলে বললে দেয় যে মুখে করে। মানে অনেক কষ্ট আছে ছেলে নিয়ে। কত বছর যাবত এই নেশার কাজ সাথে জড়িত? তা মনে করেন যে 4-5 বছর হইব, এরকম 1 বছর থেকে দাঁড়ানি বেশি হয়ে গেছে। যখন বুঝতে পারছেন তখন আপনি কি পদক্ষেপ নিয়েছেন? আমি পদক্ষেপ নিছি যে ওরা তালা দিয়ে রাখবো, তাছাড়া তো আমার উপায় নেই। ঢাকা শহর কাজ না করলে তো আমার রুম ভাড়া আটকে যাবো, পোলাপানে খাওয়াইতে পারবো না, নিজেও চলতে পারবো না। এটাই পদ্ধতি নিছি যে পায়ে সিরকুল দিয়ে রাখি, না রাখতেই পারি না। বাপে মনে করেন যে ডিশে তার দিয়ে, সিরকুল দিয়ে, বাস দিয়ে, বাইরে কিছু থয় না। শরীরের ফর্সা তো অনেক জখম হয়ে গেছে, কিন্তু রাখতেই পারি না। দাঁড়ানি অনেক অত্যাচার শুরু হয়ে গেছে আমার উপরে। অত্যাচার করছে মানে যায়, হুমকি দেয়, মারতে বিলে। মা যে কি মারে পরিচয় দিতে চায় না, অনেক মুখের ভাষা খারাপ করে। কিন্তু মা তো আমি তো আর ফালাই দিতে পারি না, বুঝো নাই? এই টিনে বাইরে এই বডি লয়, ইডা লয়, উড়া লয়, অনেক অত্যাচার করে। এটা চাইছি যে ভালো পজিশনে যদি থাকতে পারতো, তা আমার হিসেবে আমার ছেলেটা ভদ্র বা ভালো থাকলে, এটা আমি যতদিন আর কি বাচ্চা থাকবো এতদিন আমি তার জন্য দোয়া করব। আমি নিয়েছিলাম, বলছে যে ছোট, এটাকে আর কিসের জন্য নিব। এই অত্যাচারের জন্য আমি পুলিশের সাথেও কথা বলছি। পুলিশে কয় এত ছোট বাচ্চা তো আমরা নেই না, তা এখন আপনি দেখেন অন্য জায়গায় কোনো পজিশন নিতে পারেন নাকি। তারপর কথা যত কইছি, যত বলছে ছোট নিবে না, আর কি করার আছে। এরপরে অনেক মারধর করে, রাখতে পারি না, পায়ের মধ্যে সিরকুল দিয়ে রাখি, তাও কাজ হয় না। পোলাপানের জ্বালায় তাও কাজ হয় না। এই যে মনে করেন যে ছাড়ছে, ওর বাপের মাইরে টেরে কইছে আমি ঘুমাই, বাথরুমে যাওয়ার কথা কয়ে পলাই আইছি। 2 ঘন্টা থেকে বিশ্রাইতেছে, পারি না যে মনে করেন যে মানুষের কথায় মানে অনেক অত্যাচার। পাই না যে আমি এই এলাকাটা থুইয়া অন্য জায়গায় যাই, আমি অনেক কষ্ট আছি। এই কাজকর্ম বাদ দিয়ে এই যে 10,500 টাকা বাড়ি এলে আটকে গেছে, পারি না তো এখন 10,000 টাকা থুইয়া আমি পলায় যাইতে বা অন্য জায়গায় একটা রুম নিয়ে থাকতে। আমার ছেলে তো নষ্ট হয়েছে। এখন যদি ভালো প্রতিষ্ঠান পাইতাম, তাহলে না ছেলেরা দিয়ে আমি এই জায়গায় যতদিন আল্লাহ রাখে, আমি এতদিন এই জায়গায় থাকতাম। আমার বাবা মা নেই, আমি সংসার জীবন ছাইড়িয়ে দিছি, ভালোই লাগে না। এই সংসার জীবন মিথ্যাবাদীর জীবন, এই জীবন আমার চলবে না। আজকে এই জায়গায়, কালকে ওই জায়গায়, নসিবে যেখানে আছে সেইখানেই। কিন্তু আমি ভালো, জগৎ ভালো, আমি খারাপ, জগৎ খারাপ। আমি ভালো থাকতে চাই, আমার জগৎও ভালো রাখতে চাই। আপনার পরিবার আছে কিনা ভাই? আমার বাবা মা কেউ নাই, আমি অনাথ এতিম। এখন কোথায় যাবেন খাওয়া দাওয়া করে? খাওয়া দাওয়া করে আগে অগত দুজনের ব্যবস্থা করে, তারপর আমি যেখানে যাই, আল্লাহ যেখানে নেয় পরেরটা পরে। আগে ওরে মানে অগত খাওয়াইছে, আমি খাইয়া চালু করে আমার এই বস্তা 2টা বস্তা খালি বস্তা। কত বছর ধরে থাকেন? আমি তো অনেক দিন যাবত এইখানে, বলতে না, এই মাঝে মাঝে ওই সাইডে রাস্তায় যা থাকি। কিন্তু এখন এই জায়গায় যদি থাকা সমস্যা হয়ে যায়, যারা গাঁজা মদ বেচে
হ্যাঁ গো কইলো একটা কথা হয়, আমি তো আর ওগুলা না, সবাই আমি চিনি জানি। আমি কি এরকম নাকি? আপনি এমনিতে কি করেন? আমি কারো কাজ করি না, আমার মন চাইলে আমার আল্লাহ যদি আমার মনে দেয়। এইমাত্র একজনে একটা ঠেলা গাড়ি ঠেলছি, শুধু শুধু ঠেলা দিছি, কে লিগা? সোয়াবের লিগা। জীবনে মানুষের জীবনেই তো গুণাগার। আপনি তো চাইলেই কর্ম করতে পারেন। আরে আমি তো আমার বাবা মা নেই, আমি সংসার জীবন ছাইড়িয়ে দিছি, ভালোই লাগে না এই সংসার জীবন, মিথ্যাবাদীর জীবন, এই জীবন আমার চলবে না। আন্দোলন, আমরা আসলে আন্দোলন ছিল আমাদের একটা স্বৈরশাসন, যে অত্যাচারী জুলুমের বিরুদ্ধে আমরা আসলে আন্দোলন করছি। এই দেশে যেন সরকার যেহেতু জুলুম করছে, পরবর্তী যেন অন্য কেউ যেন জুলুম না করে, ওই বিষয়ে আমাদের আন্দোলনটা ছিল। জুলুম যারা করে, বুঝে করে না বুঝে করে, তাদেরকেও সরকারের সবসময় নজরদারিতে রাখতে হবে। আর যারা জুলুম করতেছে, বেসরকারি হোক সরকারি হোক, বাংলাদেশের আমজনতা যারাই জুলুম করে, অবশ্যই সরকার এটার দিকে নজর দেওয়া উচিত। বাংলাদেশের আমি কত পার্সেন্ট জানবো না, আমি জানি না, তবে অনেক পার্সেন্ট সরকারি কর্মজীবী দুর্নীতির সাথে ওনারা জড়িত। সত্যিকারই আসলে পৃথিবীর মানুষ তো আর সব একরকম হয় না, এক একজনের ধরন, জ্ঞান, বুদ্ধি, বিবেক, বিবেচনা আসলে এক একজনের এক এক রকম হয়। আমরা হয়তো এখন মিডিয়ার সামনে কথা বলতেছি, বা আমার কথা অনেক সময় আমি যে কথাগুলো বলতেছি এগুলো হয়তো সত্য হতে পারে বা কিছুটা মিথ্যা হতে পারে, আমার ধারণাটা অনেক সত্য হতে পারে বা মিথ্যা হতে পারে। বর্তমান আসলে আমরা যেহেতু বাংলাদেশি, আমাদের বাংলাদেশে বিশৃঙ্খলা আগের থেকেই আছে। স্বৈরাচার শেখ হাসিনা পলানোর পরে আমাদের সবার ভিতরে একটা আশঙ্কা ছিল, আশা ছিল যে আসলে আমরা বাংলাদেশ সবুজ বা যে দেশটা এত সুন্দর দেশ, আমরা আসলে মনটাও আমাদের এরকম সুন্দর একটা দেশ হিসেবে আমরা এরকম একটা দেশ চেয়েছিলাম। যে স্বৈরাচার যেহেতু একবার স্বৈরাচার শাসন করছে উনি, সবাই জানে যে স্বৈরাচার শাসন করছে। এখন পরবর্তী সময়টা আসবে, আমরা স্বাধীন এবং কি আপনার স্বাধীনে চলাফেরা করব এবং কি আরামদায়ক এবং কি শান্তিময় দেশ আমাদের চলবে। আসলে ওই পরিপূর্ণতা আমাদের দেশে হয় নাই। এটা মূল কারণ, আমি তো হয়তো কোনো বিশেষজ্ঞ না, তারপরেও আমার যে ধারণা, যে আমার যে জ্ঞান, এটা মূলত দেশের অনেক কিছু ঘাটতি থাকতে পারে, অর্থনৈতিক ঘাটতি থাকতে পারে। আপনি অন্য দেশের সাথে তুলনা করতে পারেন কিছুটা। অন্য দেশের সরকাররা পাবলিককে আপনার বিভিন্ন বড় ধরনের ভাতা দেয়, ছোট বড় বৃদ্ধ সবাইকে ভাতা দিচ্ছে। পাবলিকে আপনার রাস্তাঘাটে নামতেছে না, বিভিন্ন আন্দোলন করতেছে না, বিভিন্ন সমস্যা তৈরি করে না, কারণ জানে যে তাদের মাসিক একটা খরচ আসতেছে, তাদের যে খাওয়া পড়া বাসা এগুলো তাদের এভরিথিং চলতেছে, তাদের ওইরকম পেরেশানি নিতে হয় না। এই কারণে বাংলাদেশের সাইডটা আপনি তুলনা করলে অন্যদিকে একটা হিসাব করতে পারেন, যেহেতু বাংলাদেশটা বিশৃঙ্খলা হচ্ছে, যে কোনো সরকার আসলেই বিশৃঙ্খলাটা হচ্ছে। এগুলো রিসার্চ করলে আমার সাধারণত জ্ঞানে আমার বুঝে আসে যে আসলে মানুষের বাংলাদেশের অর্থনীতি অনেক দুর্বল, যেহেতু এশিয়ার ভিতরে বাংলাদেশ একটা গরিব দেশ। ওই দিকে তাকালো আপনি অনেক বিবেচনা করলে অনেক দিকে, আমার থিওরি অনুযায়ী আমি এটুকু আমার আলোচনার দিকে আমার আশা হলো আর কি। এটাই বোঝা যায় যে মানুষের অনেক অর্থনৈতিক দুর্বল কারণে মানুষের অনেক বিশৃঙ্খলা সৃষ্টি। আন্দোলন ছিল আমাদের একটা স্বৈরশাসন, যে অত্যাচারী জুলুমের বিরুদ্ধে আমরা আসলে আন্দোলন করছি। এই দেশে যেন সরকার যেহেতু জুলুম করছে, পরবর্তী যেন অন্য কেউ যেন জুলুম না করে, ওই বিষয়ে আমাদের আন্দোলনটা ছিল না। এখনও আমরা জুলুমের শিকার হচ্ছি, অনেকগুলো আমাদের মিডিয়ার মাধ্যমে তো এটা আপনার বাস্তবতা হচ্ছে না। অনেকগুলো আছে, কিছু আমরা জুলুমের শিকার হচ্ছি যেগুলা ভাষায় প্রকাশ করার মতো না, অনেকগুলো আছে মিথ্যেও হতে পারে। আর জুলুম এমন একটা জিনিস, এটা আপনি সমাজের থেকে দূর করতে হলে আপনি সবার পরিদর্শন করতে হবে, বিভিন্নভাবে তার অর্থনৈতিক দেখতে হবে। তারপরে জুলুম যারা করে, বুঝে করে না বুঝে করে, তাদেরকেও সরকারের সবসময় নজরদারিতে রাখতে হবে। আর যারা জুলুম করতেছে, বেসরকারি হোক সরকারি হোক, বাংলাদেশের আমজনতা যারাই জুলুম করে, অবশ্যই সরকার এটার দিকে নজর দেওয়া উচিত, বাংলাদেশ গভর্নমেন্টের নজর দেওয়া উচিত। আমরা মূলত আপনার বাংলাদেশের উপরে যদি আপনি কোনো রিসার্চ করেন, অ্যানালাইসিস করেন, তাহলে সাধারণত জ্ঞানে আমরা অন্য কান্ট্রিতে বিভিন্ন খবর নিউজ এগুলো দেখি। সারা পৃথিবীর মানুষই যে কোনো সরকারের আমলে দুর্নীতির সাথে ওনারা জড়িত থাকে। বাংলাদেশের হারে একটু বেশি, তবে হ্যাঁ
বাংলাদেশের আমি কত পার্সেন্ট জানবো না আমি জানি না, তবে অনেক পার্সেন্ট সরকারি কর্মজীবী দুর্নীতির সাথে ওনারা জড়িত, এবং কি যে কোনো সরকার হোক। হাসিনা সরকার পলানোর পরে আপনার বাংলাদেশের প্রায় প্রশাসনিক একটা কাজ করতে গেছে, আর ওখানেও একটা দুর্নীতির শিকার হয়েছে। এটা আমার বাস্তবতা প্রমাণ, আমি আপনার মিডিয়ার সামনে বললাম না, এটা আমি আপনাকে প্রমাণও দিতে পারবো। আসলে দুর্নীতি অবশ্যই আছে, এটা অস্বীকার মতো কোনো কিছুই নাই। আসলে যে আমরা সারা পৃথিবীতে খবর দেখি, প্রায় এখন এই যে চায়নাতে কয়েকদিন আগে দুর্নীতির দায়ে দেখা গেছে 11 জন সরকারি কর্মকর্তাকে বহিষ্কার করা হয়েছে, এবং কি আরও কিছুদিন আগেও আমরা চায়নাতে দেখছি যে একজন সরকারি কর্মকর্তা দুর্নীতির দায়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এগুলা সরকারের উপর থেকে যে পদক্ষেপ নেওয়া, এগুলো অনেক ভালো, অনেক ভালো। আর যে ব্যক্তি দুর্নীতি করতেছে সরকার তার দিকে নজর দেওয়া উচিত, যে এই লোক দুর্নীতি করতেছে, আমার দেশে তো আরও লোক শিক্ষিত পড়ে রয়েছে, তাদেরকে আমি সুযোগ দিই কাজ করার, তারা তো দুর্নীতি করবে না, চুরি করবে না। যিনি ভুল করতেছে তাকে সরিয়ে দেওয়া, তাকে সাজা দেওয়া, তাহলে দ্বিতীয় পরবর্তীতে সে করতে পারবে না। কারণ এই যে যেমন ধরেন আপনি যিনি দুর্নীতি করতেছে তার সরকারি একটা বেতন আছে, বিভিন্ন ভাতা আছে, তারপরেও সে দুর্নীতির সাথে জড়িত। এখন এটার দায় আমি মনে করবো সরকারকে বড় ধরনের একটা পদক্ষেপ নিতে হবে। অবশ্যই সে যদি এই জায়গায় দুর্নীতি করতেই থাকে, তাকে যদি কিছু না বলা হয়, তো সে এখন করে চুরি, পরে করবে ডাকাতি, পরে করবে আরও বড়টা, তাহলে এখন থেকে তাকে না থামায়া দিলে বড় ধরনের সরকারের ক্ষতি হবে। সরকার করতেছেন কিন্তু সরকারি লোক করতেছে, আর জনগণ তো অনেক বেশি। এদেশে তো জনগণ প্রায় 18 কোটি মানুষ, এদের সবারই তো সরকারের কাছে কিছু পাওনা থাকে, জনগণ তো সরকারের কাছে কিছু চাওয়ার থাকে। একজনে যদি সব খেয়ে ফেলে তাহলে তো বাকি সবাই হায়া করবে, বিশ্রী হয়ে যাবে এই দেশ। সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে এখানে আসার উদ্দেশ্য ছিল যে আমরা যে ইলেকট্রনিক গেট এটা কত তাড়াতাড়ি আমরা এখানে চালু করতে পারি এই ব্যাপারে আলোচনা করা, আর প্লাস এখানে আপনারা জানেন যে কয়েকদিন আগে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেছে, ওইটা দেখে যাওয়ার জন্য। আর একটা আপনারা জেনে হয়তো হবেন যে আমাদের যে যারা রেমিটেন্স যোদ্ধা তারা কিন্তু সবসময় পদে পদে তাদের কষ্ট হয়, এই জন্য তাদের বিদেশে যেন পাসপোর্ট যারা ওখান থেকে নেয় তাদের এখানে অনেক সময় একটু বেশি টাকা দিতে হয়, ওটারে কীভাবে কমায় আনা যায়, রেমিটেন্স যোদ্ধাদের পাসপোর্টের যে ফিটা কীভাবে কমানো যায় এই ব্যাপারেও আপনারা আলোচনা করা। এখন আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে হবে। ওরা ফায়ার এই আপনার কথা আমি এখানে ফেল করে নাই, নিবাইতে আগুন যদি না নিবাইতে তো সব জায়গায় দিত, ফেল করলো কীভাবে? আগুন চলে গেছে, আগুন তারা নিবাইতে সময় লাগছে, এরকম 9:30 সময়ের মধ্যে তো তারা ই করে দিচ্ছে, অলরেডি এর প্রমাণ চালু করে দিচ্ছে, 9টার সময় চালু করে দিচ্ছে। শোনেন দুর্ঘটনা এটা 5 মিনিটের ভিতরে তো যে আমাদের তাদের 4টা ইউনিট আছে, মানে আমাদের ইসের এই এয়ারপোর্ট অথরিটি, এই 4টা কিন্তু চলে আসছে 4 মিনিটের ভিতরে, 30 সেকেন্ডের ভিতরে তারা চলে আসছে। আর ফায়ার ব্রিগেডের যে ইউনিটগুলি আছে, একটা হলো 15 নম্বর সেক্টরে, আপনারা জানেন যে দিয়াবাড়ি গেটের ওখানে, যে কী জানি বলে মেট্রো রেলের ওখানে, আর একটা হলো আমাদের কর্মীটোলা, এইগুলো 20 মিনিটের ভিতরে চলে আসছে। বাট ইন দি মিন টাইম ওখানে যেই জায়গায় আগুনটা ধরছে, আগুন দেখে ওখানে কিছু কেমিক্যালও মনে হয়েছিল, গার্মেন্টস ম্যাটেরিয়াল কেমিক্যাল, শুধু খাদ্য পদার্থগুলো খুব বেশি ছিল, এই জন্য হয়তো আগুনটা ছড়াই গেছে, তাড়াতাড়ি কন্ট্রোল করতে সময় নিচ্ছে। শোনেন, তাদের 4টা ইউনিট আছে, তাদের 4টা ইউনিট এখানে কাজ করছে, কিন্তু সাথে সাথে যে মানে আমরা হয়তো এক্সপেক্ট করছিলাম যে আরও তাড়াতাড়ি এটা কন্ট্রোল, বাট হয়তো কন্ট্রোল আসতে একটু সময় লাগছে, যেহেতু বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থাগুলো চিন্তা করতে হয়। যে ধরনের দাহ্য জাতীয় পদার্থ খুব বেশি ছিল, অনেক সময় বাতাস থাকলেও আবার অনেক সময় নিভাইতে সময় লাগে। এই অগ্নিকাণ্ডের ভিতরে যদি কোনো অব্যবস্থাপনা থাকে, এই জন্য আমরা 4টা দেশের ইনভাইট করছি তাদের আসার জন্য। ইংল্যান্ডকে ইনভাইট করা হয়েছে, আপনার অস্ট্রেলিয়ারে ইনভাইট করা হয়েছে, চায়নারে ইনভাইট করা হয়েছে, টার্কিরে ইনভাইট করা হয়েছে। তাদের স্পেশালিস্ট আমরা আনতে চাচ্ছি, তারা একটা ইনভেস্টিগেশন করে মানে কারণটা কি এবং কে দায়ী এটা তারা বের করতে পারে। আপনি তো একটা করছেন, আরেকজনের গ্রুপ সব না না আপনার একটা প্রশ্ন করছেন, আমি আবার বৈষম্য মধ্যে করে দেবো বলেন। না না, এটা ওই আগুন নিবানের জন্য ওই বিমানের জন্য যেটা থাকে, এটা কার্গো ভিলেজেও কাজ করতে পারে, এটা কোনো অসুবিধা নেই। আপনি ওই যে ধরেন আমরা যে ড্রেসটা বাসায় করি, অনেক সময় তারা হলে ওইটা করে আত্মীয় স্বজনের বাসায় যাওয়া,